আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? Yes, sir. আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা, তো আজকে আসলে নরমাল একটা ক্লাস মানে হচ্ছে আজকে আসলে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আমার নিজের। প্লাস হচ্ছে একটু আপনাদের সাথে সমালোচনা করবো নরমালি। তো আজকে আসলে পড়ার তেমন কিছু নাই, কারণ হচ্ছে আমাদের সিলেবাস তো পুরোপুরি শেষ, এটা আপনারা অবশ্যই জানেন অলরেডি। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো সিআর কি আছেন? সিআর সিআর মনে হয় নাই, তাই না? আচ্ছা, কিন্তু সমস্যা আছে নেই। আছেন, আচ্ছা, তানভীর হোসেন তো আছেন, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নিই আপনাকে। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখেন যে আপনারা সবাই দেখেন আর কি, যে কয়েকজনের এখানে দেখেন ভাইভা আছে, হ্যাঁ। এই যে ভাইভা দেওয়া আছে এখানে কয়েকজন, ঠিক আছে? তো এই যে ভাইভা গুলা, এইগুলা নেওয়া হবে হচ্ছে নেক্সট রোববার, ঠিক আছে? আপনাদের কিন্তু হচ্ছে পরবর্তী পরবর্তী রোববার হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক না? তো এই ভাইভা গুলা নেওয়া হবে হচ্ছে পরবর্তী রোববার। তো পরবর্তী রোববারে কোনো ক্লাস হবে না, এক নাম্বার। নাম্বার ওয়ান হচ্ছে পরবর্তী রোববারে কোনো ক্লাস হবে না, আমি আবার বলে দিচ্ছি। আপনাদের এই যে ইএলএমএস এ দেখবেন যে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, নাম হচ্ছে ভাইবা শিডিউল, ঠিক আছে? তো এটার সারসংক্ষেপটা আমি একটু বলে দিই, এখানে আমি কি লিখছি। সেটা হচ্ছে, যাদের যাদের ভাইভা এখানে দেওয়া আছে তাদের সবার ভাইভা হবে হচ্ছে পরবর্তী রোববার, অর্থাৎ জুনের 6 তারিখ। এবং ভাইবার যে টাইম, মানে মনে করেন যে তানভীরুল আলম যিনি আছেন, হয়তো ওনাকে আমি বললাম যে 6 জুন, টাইম হচ্ছে ওনার মনে করেন 9টা 15 থেকে 9টা 25, ঠিক আছে? আমি জাস্ট এমনি কথার কথা বলছি আর কি, টাইমটা হয়তো চেঞ্জ হতে পারে একটু। আমি হয়তো বললাম যে এটা হচ্ছে তানভীরুল আলমের টাইম। তাহলে তানভীরুল আলমকে এই সময়টায় আসতে হবে হচ্ছে আমার গুগল ক্লাসরুমে, বুঝতে পারছেন? এসে ভাইবাটা অ্যাটেন্ড করে তারপরে চলে যেতে হবে। তারপর মনে করেন যে এই যে তারিক আহমেদ, ওনার যে ভাইবার সেম দিনই হবে। আমি ওনার ভাইবার টাইম এখানে দিলাম হচ্ছে মনে করেন 9টা 25 থেকে 9টা 35। তো উনি কি করবেন, উনি 9টা 25-এ এখানে ঢুকবেন, মানে হচ্ছে আমার ক্লাসরুমে এসে জয়েন করবেন, ঠিক আছে? ক্লাসরুমে এসে জয়েন করার পরে ভাইবাটা দিয়ে তারপরে উনি চলে যাবেন আবার, বুঝতে পারছেন? এরকম প্রত্যেকের হচ্ছে ভাইবার জন্য একটা টাইম স্লট দেওয়া থাকবে, বুঝতে পারছেন? তো স্যার এই ভাইভাটা জিনিসটা কিসের মানে যেই স্যার কোডের যেই উপরই, অ্যাসাইনমেন্ট কোডের করে। উপরই। হ্যাঁ, হ্যাঁ, কোডের উপরই। মানে এখানে ভাইবা দেওয়ার কারণ হচ্ছে যে কারো কারো কোড আমি ভালো মতো বুঝতে পারিনি, বুঝতে পারছেন? ওই জন্য, আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ভাইভায় কিন্তু অবশ্যই অবশ্যই সময় মতো পার্টিসিপেট করতে হবে। মানে এমন যেন না হয় যে 6 জন ভাইভায় দেওয়া হয়েছে টাইম একটা, তো ওই সময় উনি আসলেই না, এটা যেন না হয়, ঠিক আছে? আর যদি এমন হয় যে কোনো বিনা নোটিসে যদি কেউ না আসে 6 জন ভাইভা দিতে, তাহলে কিন্তু তার মার্কসটা হয় 0 হবে, আর না হয় -22.5 হবে। এখন কোনটা কোন কেস হবে সেটা একটু বলি। 0 হবে হচ্ছে ওদের কেসে তাদের কোডটা আসলে বুঝিনি, ঠিক আছে? আর -22.5 হবে হচ্ছে ওদের কেসে তাদের কোডটা আমার মনে হচ্ছে যে কপি করা, বুঝতে পারছেন? ভাইবা আমি দুই কেসেরই। একটা কেস হচ্ছে যে আমি বুঝতে পারিনি কোডটা, এটাই আসলে বেশিরভাগ কেসে কেসে হয় আসলে। আর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে কোডটা আসলে কপি করা, কিন্তু আমি শিওর না আর কি, ঠিক আছে? তো যাই হোক, এটা একটু খেয়াল রেখেন, একটু পোস্ট করে দিয়ে এই জিনিসটা আপনাদের ফেসবুক গ্রুপে, সেটার জন্য বলেছিলাম আর কি, শেয়ার করতে করেছিলাম। আর আরেকবার আবার বলে দিই যে নেক্সট রোববার কোনো ক্লাস হবে না, শুধুমাত্র এই যে ভাইভা যেগুলো বাকি আছে এগুলো আমি শেষ করে ফেলবো, বুঝতে পারছেন? জি স্যার। তো এটাই আর কি।
আচ্ছা, তো আপনাদের সাবমিশন মনে করে ফেলছেন নাকি? আজকের সাবমিশনের মানে টাইম তো ওভার নাকি? জি স্যার, আজকেরটা হচ্ছে স্যার। 3 নম্বর অ্যাসাইনমেন্টটা কি রিসাবমিট করা যাবে স্যার? ওইটা করতে 3 পারিনি নাম্বার আর কি স্যার। অ্যাসাইনমেন্টের সাবমিট আবার কিভাবে হবে এখন? না না, এখনো করা যাবে না সাবমিট। তো ওইটা আচ্ছা, একটু আজকে ভেজাল কি ছিল অবস্থা দেখি তো আপনাদের। স্যার, ওইটা আর কি করতে পারিনি স্যার, কেমিক্স ক্লাস্টারিং একটা। না, ওটা শেষ টাইম। মানে আপনি নিজের আনন্দের জন্য করতে পারেন আর কি, কিন্তু কোনো মার্কস হবে না এখন আর কি। ওইটাতে সেটাই আর কি। তো ওইটা এখন দিলেও যদি কিছুটা পার্সিয়াল মার্কিং হইতো স্যার, কারণ একটাতে না, স্যার একটু পাশের নাম্বার কম মার্কিং, আছে স্যার। পাশের মার্কিং এখনো হবে না, পুরো টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, তো আজকে আসলে কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। যে আপনারা বলছিলেন আমাকে কতদিন যে কিছু বিষয় শেয়ার করতে। তো আসলে আমি জাস্ট, আমি নিজে কোনো আসলে এক্সপিরিয়েন্স কোনো পার্সন না। আমার নিজের বয়স আসলে আপনাদের বয়সের আশেপাশেই আসলে। তো আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আমি জাস্ট শেয়ার করতে চাই আর কি আজকে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তা আমরা শুরু করি। এখানে অনেকগুলো টপিক বলছি, এখানে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমেই আসি হচ্ছে আমাদের বইয়ের যে আন্ডারগ্রেড লাইফ ছিল আমার, সেই আন্ডারগ্রেড লাইফ নিয়ে কিছু কথাবার্তা বলি। তো সত্যি কথা বলতে, বুয়েটিয়ান যারা আর কি বুয়েটে ভর্তি হয়, হ্যাঁ, তাদের আসলে কয়েকটা মোটিভেশন থাকে বুয়েটে ভর্তির পিছনে। সেই মোটিভেশন গুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। মানে আমার কাছে মনে হয় যে মোটিভেশন গুলো খুবই হাস্যকর। ঠিক আছে, এটা বাস্তবতা আর কি, হ্যাঁ, আমি শেয়ার করতেছি। তার মধ্যে নাম্বার ওয়ান মোটিভেশন হচ্ছে কি, যে হচ্ছে সুনাম, ফেম আর কি, বুঝতে পারছেন? যে জি মানুষজন স্যার। বলবে যে হ্যাঁ, ছেলে বুয়েটে পড়ে, এই সেই। এটাই সত্যি কথা, এটাই বাস্তব। আমি উদ্ভাস কোচিং করছি আর কি, জন্য আমি উদ্ভাসের নাম নিচ্ছি। অন্য জায়গায় কোচিং যারা করছে ওরা অন্য জায়গায় কথা বলতে পারবে। তো উদ্ভাসে তো আসলে যারা পড়ান তারা তো সবাই আসলে বুয়েটের ভাইই, বেশিরভাগই। হ্যাঁ, তো তাদের কথাবার্তা শুনে আপনি বুঝবেন যে আসলে বুয়েটে ভর্তির মেইন মোটিভেশনই হচ্ছে বুয়েটে ভর্তি হওয়া। বুয়েটে ভর্তি মেইন মোটিভেশনই হচ্ছে বুয়েটে ভর্তি হওয়া, আর কোনো কিছু না। মানে এখানে ভালো ইঞ্জিনিয়ার হওয়া বা অন্য কিছুর কোনো মোটিভেশন এখানে তেমন নাই আসলে। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা, সত্যি কথা বলতে। তো মানে এই বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে বুয়েটে যদি একবার কেউ ভর্তি হয়ে যায়, মনে করেন যে তার লাইফে কোনো প্যারা নেই, এরকম একটা ধারণা সবসময় দেখবেন যে হচ্ছে বড় ভাইরা আমাদের দিয়ে আসছে এর আগে। আমি অতটা বিশ্বাস করি নাই তাদেরকে, কিন্তু অনেকে আসলে বিশ্বাস করে। হ্যাঁ, তো এর ফলে আলটিমেটলি যেটা হয় যে আমরা মানে বইটা ভর্তি করে মানে একটা মানে অন্যরকম স্বপ্নে বিভোর হই একেবারে। আমরা চিন্তা করি যে হ্যাঁ, এখানে আসছি, এখন তো লাইফ একদম কি ভেস্ট হয়ে গেছে। আসলে বাস্তবতাটা আসলে তা না। হ্যাঁ, বইটাও দেখা যায় ভর্তি হওয়ার পর অনেকেই ব্যাগ খেয়ে তারপর ঝরে পড়ে। কিন্তু দেখেন, এই ছাত্রগুলো কিন্তু দেশ সেরা স্টুডেন্ট ছিল, এদের কিন্তু আসলে ঝরে পড়ার কথা ছিল না আসলে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি অনেকেই ঝরে পড়ে। অনেকেই দেখা যায় পাস কখনোই আর পড়া হয় না ওদের। হ্যাঁ, তো এরকম আর কি হয় দেখা যায়। এবং আসলে যেরকম আমরা এক্সপেক্ট করি, মানে যেরকম সার্ভিস আমরা এক্সপেক্ট করি বুয়েটের স্টুডেন্টের কাছ থেকে, এটা আমরা কখনোই আসলে পাইনি আলটিমেটলি এই কারণে। আর আরেকটা কথা আপনারা নিশ্চয়ই শুনছেন যে হচ্ছে আপনাদের পরীক্ষা পিছানো। এটা তো আপনারা শুনছেন যে পরীক্ষা পিছায় বুয়েটে অনেক। হ্যাঁ, জি তো স্যার। পরীক্ষা পিছায় মানে কিরকম পিছায় আমি আপনাদেরকে একটু ধারণা দিই। আমাদের সময় এটা আসলে অনেকটা কমেছে হচ্ছে, আমাদের একজন ভিসি ছিল, নাম ছিল হচ্ছে খালেদা একরাম ম্যাডাম। হ্যাঁ, উনি হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে ভিসি হয়েছিল আর কি। তো প্রথম দিকে আর কি ওনার ভিসি হওয়াতে সবাই খুব অসন্তুষ্ট ছিল, কারণ উনি কিন্তু অতটা সিনিয়র ছিল না একেবারে, মানে সিনিয়র মোস্ট কোনো শিক্ষক ছিলেন না উনি। হ্যাঁ, কিন্তু উনি আলটিমেটলি কিছুটা এই যে পরীক্ষা পিছানোর বিষয়টা মানে কন্ট্রোলে আনছেন। তো এর আগে যারা আর কি সিনিয়র বুয়েটিয়ান, যারা সিনিয়র বুয়েটিয়ান মানে হচ্ছে আমাদের আমাদের চেয়ে মনে করেন যারা আর কি 7-8 বছর বা 7-8 বছর লাগবে না, 4-5 বছর যারা সিনিয়র, তারা তাদের 4 ইয়ারের যে কোর্স, তাদের 4 ইয়ারের কোর্স শেষ হইতে হলো অন এভারেজ 6.5 ইয়ার্স বা 6 ইয়ার্স, উইথাউট এনি ল্যাগ, মানে উইথাউট এনি রিটেক, উইথাউট এনি রিটেক।
ঠিক আছে? এটা কি সেশন জটের জন্য? কোন সেশন জটের জন্য না। সেশন জট কে ক্রিয়েট করে বলেন? সেশন জট কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয় না। সেশন জট বইটা ক্রিয়েট হয় একটা এবং একটাই কারণে। সেটা কি জানেন? সেটা হচ্ছে পরীক্ষা বিছানো। এবং পরীক্ষা বিছানোর কারণগুলো খুবই হাস্যকর থাকে বেশিরভাগ সময়। যেমন হচ্ছে কি, রোজার মাস, তাই পরীক্ষা দেওয়া সম্ভব না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বইটি আমরা যখন জব করেন বিদেশে গিয়ে, তখন ঈদের দিনেও তখন দেখা যায় অফিসে আসে। বুঝতে পারছেন? এখন রোজার মাসে সম্ভব না পরীক্ষা দেওয়া, তারপরে ফুটবল বিশ্বকাপের সময় সম্ভব না পরীক্ষা এবং ক্লাস করা, তারপরে হচ্ছে মনে করেন যে ক্রিকেট বিশ্বকাপের সময় সম্ভব না পরীক্ষা এবং ক্লাস করা, তারপরে হচ্ছে কি বলে অলিম্পিক্সের সময় সম্ভব না পরীক্ষা এবং ক্লাস করা, শীতকালে সম্ভব না, প্রচন্ড শীত পড়ছে, পরীক্ষা এবং ক্লাস করা। দ্যাট ইজ গোজ অন। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা হওয়ার কারণটা কি? কারণ এই হাটুকটা তো আপনারা বুঝতেছেন যে অনেক পড়াশোনা করেই তো ভর্তি হয়েছে এখানে, তাহলে এরকম কেন হচ্ছে? এরকম হচ্ছে এই কারণে যে এদের আসলে বেশিরভাগই ভর্তি হওয়ার যে মেইন মোটিভেশন, সেই মোটিভেশনটা আসলে ঠিক নেই। কারণ তারা আসলে ভাবছে যে বুয়েট হচ্ছে কি জান্নাত। এখন জান্নাতে তো কষ্ট হওয়া উচিত না। কিন্তু 4 বছরের কোর্স যদি আপনি 4 বছরে শেষ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্যারা নিতে হবে। কিন্তু এই প্যারা নেওয়ার জন্য তারা আসলে বেশিরভাগই প্রস্তুত না। এই কারণে তারা আসলে কোনো না কোনো অজুহাতে পরীক্ষা দিচ্ছে, কারণ প্রিপারেশন ওদের হয় না। এই কারণে আলটিমেটলি এই সময়টা লেগে যায়। তা আমার বুয়েট থেকে পাস করতে সময় লাগছে হচ্ছে 5 বছর। আমার নিজের সময় লাগছে 5 বছর। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিশাল সমস্যা বুয়েটের। হ্যাঁ, তো এটা হচ্ছে বুয়েটের সমস্যা, কিন্তু বুয়েটের সমস্যা জেনে তো আর আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা এখন ইউআইতে এখানে আছি। তো ইউআইয়ের সমস্যা কোথায় সেটা একটু আসিল। এটা আসলে শুধু ইউআইতে না, এটা আসলে আমি যেটা বলবো যে আমাদের টপ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও এই সমস্যা সবগুলোতেই আসলে কম বেশি আছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে যে হীনমন্যতা। এই হীনমন্যতা মানে কি, যে হচ্ছে যে আমার দ্বারা কি হবে, এটা মানে আমি কি এটা পারবো, এটাকে আমি নিজে নিজে করে বুঝবো, এইরকম একটা বড় কাজকে আমার পক্ষে করা সম্ভব, নিজে নিজে পড়ে বা নিজে নিজে মানে কাজ করে কি শেখা সম্ভব, এরকম একটা ভয় ভয় একটা ভাব। তার মানে আমি ইউএতে মেন জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে ফিয়ার। হ্যাঁ, স্টুডেন্টরা সবসময় ভয় ভয় থাকে, অলওয়েজ ভয়, যে না এটা আমি পারবো না, এটা হবে না, এটা সম্ভব না। তারপর টিচার এটা ক্লাসে পড়ায়, এটা কেমনে পড়বো, এটা সম্ভব না। হ্যাঁ, এরকম একটা ভয় ভয় সবসময় তারা দিন কাটায়। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা ইউএর, একদম 1 নম্বর। হ্যাঁ, তো এই ভয় থেকেই আসলে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে পিছলা। পিছলা মানে কি বোঝেন? জি স্যার। আচ্ছা, পিছলা মানে কি, আমি আপনাদের একটা উদাহরণ দিই। ইউএর এক স্টুডেন্ট তো আর না, কয়েকজন স্টুডেন্টই আমার আন্ডারে ক্যাপশন প্রজেক্ট করছে। এটা একবার দিবার না, আমি কয়েকবারই দেখছি এই জিনিসটা, এই জন্য আমি উদাহরণ দিচ্ছি। তাদেরকে বলছি যে তোমরা অমুক একটা কাজ করে নিয়ে আসো। হ্যাঁ, এবং কাজটা ওরা পারতো না আসলে। তো স্বাভাবিক, ক্যাপশন প্রজেক্ট করার সময় তো আসলে সবাই তো সব কাজ পারবে না, কাজ তো শিখে শিখে করতে হবে আস্তে আস্তে। তো এই কাজটা আমি 2 মাসেও তাদের কাছ থেকে আদায় করতে পারিনি, অথচ সেটা ছিল হচ্ছে একটা ছোট কাজ। হ্যাঁ, মানে সেটা ছিল 2 দিনের একটা কাজ। তাদের এই সমস্যা সেই সমস্যা, যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা সম্ভব না, ওইটা সম্ভব না, এই চলতেই আছে। আলটিমেটলি তাদের সাথে আমি একদিন বসে কথা বললাম যে আসলে সমস্যাটা কি, এটা হচ্ছে না কেন। তখন এরা বুঝলো স্যার এই বিষয়ে আমরা আসলে এতটা অভিজ্ঞ না, মানে আমরা এই বিষয়ে জানি না। আমি বললাম যে আপনাদের তো আমি তো টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, বা আপনাদের হচ্ছে লার্নিং যে রিসোর্স সেটা তো আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে দেখে করলেই তো হতো। তো ওনারা বললো স্যার ওটা আসলে আমরা স্যার বুঝতে পারিনি আসলে। অথচ আমি কিন্তু জানি যে যদি ওরা সাহস করে ওই জিনিসটা একটু অ্যাপ্রোচ করতো, এবং যদি আসলে ভালো মতো একটু চেষ্টা করতো, তাহলে ওটা 2 দিনে ওনারা নিজেরাই পারতো। হ্যাঁ, কিন্তু এটা আসলে 2 মাস কেন, 2 বছর গেলেও তারা আসলে পারবে না, কারণ তারা আত্মবিশ্বাসী এই বিষয়ে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। কথা বোঝা যাচ্ছে? Yes, sir. আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি আগেও বলছি, মানে এটা আমি আপনাদের বলি না, কারণ আপনারা তো আসলে সিনিয়র স্টুডেন্ট। কারণ হচ্ছে আপনাদের সিনিয়র স্টুডেন্ট মানে হচ্ছে যে হয়তো বা কেউ কেউ আপনাদের পাশ করে ফেলবে এখন 2 দিন পরেই।
আর কেউ কেউ হয়তো বা আর 2 সেমিস্টার বা 1 সেমিস্টার পরেই পাশ করে ফেলবে। কাজে এই কথাটা এখন নতুন করে আপনাদেরকে এসে বলার কোনো মানে হয় না আসলে। আর একটা হচ্ছে সেলফ লার্নিং। তো আমি যেটা দেখেছি ইউআইতে যে ছেলেপেলে সেলফ লার্নিং এর কোনো অভ্যাস আসলে এদের মধ্যে গড়ে ওঠেনি। তো এটা গড়ে ওঠেনি তার কারণ আছে, একটা বড় কারণ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয় স্টুডেন্টদের। এটা তো সত্যি, প্রতি সেমিস্টারে আমাদের অনেক 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 টাকা গুনতে হয়। তার ফলে একটা প্রবণতা মাথায় চলে আসে যে আসলে ইউনিভার্সিটি অনেকটা কোচিং সেন্টারের মতো হবে। কোচিং সেন্টার কি? কোচিং সেন্টার হচ্ছে যে প্রত্যেকটা বিষয়বস্তু স্যার একদম পড়ায় পড়ায় একদম খাওয়ায় খাওয়ায় দিবে, এছাড়া সম্ভব না। তা না হলে এত টাকা আমি কেন দিচ্ছি? স্যার যদি খাওয়াই না দেয় একটা জিনিস, তাহলে এত টাকা আমি দিচ্ছি কেন? ঠিক আছে, এটা হচ্ছে আসলে মেইন মেইন হিন্ড্রেন্স বা মেইন বাধা সেলফ লার্নিং এর পথে। এখন আপনি মানে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টকে, তার অনেক দোষ আছে, তার অনেক দোষ আছে, সে ফাঁকিবাজ, সে রাজনীতি করে, সে সে পড়াশোনার ধারে কাছেও থাকে না, অনেক দোষ তার আছে, কিন্তু তার একটা গুণ আছে যেটা তাকে মাঝে মাঝে আগায় রাখে। সেই গুণটা হচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্লাসই ঠিক মতো হয় না। তাহলে পরীক্ষার সময় পরীক্ষা সে নিজে পড়ে নিজে বুঝে তারপর সে কি করে, সে পরীক্ষা দেয়। সে যাই দিক পরীক্ষা, সে খারাপ দিক ভালো দিক, কিন্তু সে এটা জানে যে তারা নিজেই পড়তে হবে বা নিজেই বুঝতে হবে পড়ে। তো এটা আলটিমেটলি কি হয়, দেখেন বিভিন্ন সরকারি পরীক্ষা হয় তাই না, যেমন বিসিএস পরীক্ষা, তারপর হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন সময় সরকারি বিভিন্ন খাতে এক্সপার্ট নিয়োগ পরীক্ষা, এরকম অনেক ধরনের সরকারি পরীক্ষা হয়। তো এই পরীক্ষাগুলোর সিলেবাস কিন্তু দেখা যায় যে গতানুগতিক আমরা যা পড়ে আসছি আমাদের কি বলে ইউনিভার্সিটি লাইফে, তার সাথে হুবহু মেলে না আসলে। অনেক কিছু নিজে পড়ে শিখে নিতে হয়। তো এইসব পরীক্ষায় আমি দেখছি খেয়াল করে যে এই স্টুডেন্টগুলোই বেশি চান্স পায়। এদের ক্লাস কিন্তু হয় না তেমন, আমি আগেই বলে রাখতেছি। এমন না যে ইউনিভার্সিটি তাদের খুব ফ্যাসিলিটেট করছে, কিন্তু এই পজিশনগুলোতে আমি দেখছি বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চান্স পায়। কিন্তু আমার ধারণা হচ্ছে তারা চান্স পায় হচ্ছে এই একটা কারণে, কারণ তারা আসলে জানে যে কিভাবে নিজে পড়তে হয়। এবং এখন এইসব সরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিলেবাস তো আপনাকে কেউ পড়াবে না, পড়াবে? কেউ পড়াবে না। এটা পড়ালেও যেসব কোচিং সেন্টার পড়াবে, তারাও আসলে আপনাকে কিছু হ্যান্ড নোটস দিয়ে কিছু মক টেস্ট নিয়ে আসলে ছেড়ে দিবে। আপনাকে হাতে ধরে আসলে শেখানোর সময় কারোই নেই, এত জিনিস বড় বড় জিনিসপত্র আছে। কি মনে হয়? ঠিক আছে। তো এখন এরকম হচ্ছে আর কি আসলে বিষয়। তো এইটা আসলে খুবই দুঃখজনক আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হচ্ছে এই অবস্থাটা। এমনকি আমি এই সেলফ লার্নিং এর কথাটা, মানে এখানে যেটা আমি আপনাদেরকে এখন বললাম যে সেলফ লার্নিং, এটা আমি জুনিয়র স্টুডেন্টদের বুঝেছিলাম অনেক একবার। মানে জুনিয়র স্টুডেন্ট মানে হচ্ছে যারা এসপিএল কোর্স করে। আপনারা তো সবাই এসপিএল কোর্সের কথা জানেন, একদম প্রথম দিকে থাকে, মানে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে। তো এটা বলছিলাম, তো তারা তখন মানে ওই যে আপনাদের দেখবেন যে টিচার এভ্যালুয়েশন হয়, এটা তো আপনারা জানেন, টিচার এভ্যালুয়েশন যে হয় আপনাদের একটা মনে হয় এভ্যালুয়েশন ফর্ম পূরণ করতে হয়। তো সেখানে তাদের কথা হচ্ছে যে সাইকেল সেলফ লার্নিং এর কথা বলে, কমেন্টস তো করা যায় তাই না, কমেন্টস করার তো একটা অপশন থাকে, সাইকেল সেলফ লার্নিং এর কথা বলে। তো সেলফ লার্নিং যদি করতে হয় তাহলে এখানে এত টাকা দিচ্ছি কেন, এটা হচ্ছে তাদের কথা। হ্যাঁ, তো এখন এই কথা দিয়ে তো ভাই আলটিমেটলি ভবিষ্যতে যখন জব যখন করবেন বা যখন নিজে একটা প্রতিষ্ঠান খুলবেন, তখন তো এই কথা দিয়ে কাজ হবে না, হবে? কারণ তখন তো ইউএও থাকবে না, কোন টিচারও থাকবে না, তখন তখন আপনি আপনার টিচার। ঠিক আছে, তো এই হচ্ছে হলো বিষয়। তো আমি এই দুইটা সমস্যায় আসলে মেইনলি প্রকটভাবে দেখছি ইউএতে। এছাড়া তো আসলে অন্য কোনো সমস্যা আমি দেখিনি তেমন। এছাড়া স্টুডেন্টরা হচ্ছে ক্লাসে সিনসিয়ার থাকে, সবাই ক্লাসে নিয়মিত আসে, চেষ্টা করে, এগুলো আমি দেখছি। কিন্তু হচ্ছে এই দুইটা জিনিস আমি আসলে পাইনি তেমন এখানে। তো এটা হচ্ছে মোটামুটি মনে হয় আমি কিছুটা বোঝাতে পারছি যে আসলে মানে সরকারি এবং বেসরকারিতে আসলে সমস্যাটা কি হচ্ছে আসলে। এখন দেখেন, আমরা যখন সিএসসি তে ভর্তি হই, সিএসসি এমন একটা সাবজেক্ট যে হচ্ছে এই সাবজেক্টের কোনো কিছুই আসলে আমরা তেমন ইন্টারমিডিয়েটে আসলে পড়ে আসি না তেমন। মানে এখন অবশ্য আছে কি জানি আপনাদের বলে আইসিটি নাকি, ইন্টারমিডিয়েটে আইসিটি কোর্স থাকে জি একটা। স্যার। এই কোর্সটা আছে, হ্যাঁ, কিন্তু এটা থাকা না থাকা আসলে সমান।
কারণ এখানে আসলে কত পার্সেন্ট মানুষ বুঝে পড়ে আর কত পার্সেন্ট জিনিস আসলে কলেজের ছাত্ররাও জানে, এটা আসলে আমি এই ব্যাপারে যথেষ্ট সন্দিহান। হ্যাঁ, তো কাজেই সিএসসি ফিল্ডটার ক্ষেত্রে আসলে আমরা মানে বুয়েটে ভর্তি হই বা ইউআইতে ভর্তি হই বা যেখানেই ভর্তি হই না কেন, আমরা সবাই আসলে সেম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি। মানে এমন বললে হবে না যে ওদের তো আসলে ফিজিক্স কেমিস্ট্রির অনেক দখল বেশি বা ওরা অনেক ম্যাথ পারে, এটা বললে কিন্তু আসলে হবে না। কারণ সিএসসির যে ম্যাথ বা সিএসসির যে হচ্ছে মানে কোডিং, এগুলোর সাথে কিন্তু ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বা হচ্ছে ওই কঠিন ফিজিক্স জিনিসপত্র, এগুলোর কিন্তু কোনো সম্পর্ক আসলে নাই। আছে কোনো সম্পর্ক? আমার মতে কোনো সম্পর্ক নেই। সিএসসি তে শুধুমাত্র যারা মেশিন লার্নিং বা এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের শুধুমাত্র হচ্ছে প্রবাবিলিটি সিমুলেশন এগুলোর সম্বন্ধে একটু আইডিয়া থাকা লাগে। এছাড়া যারা অন্যান্য দিকে যারা যান, তারা কিন্তু বিশেষ করে যারা ডেভেলপমেন্টের দিকে যান, বেশিরভাগই তো আমরা ডেভেলপারই হই, এটা তো ক্লিয়ার। মানে আমরা বেশিরভাগই হচ্ছে হয় অ্যান্ড্রয়েড ডেভেলপার, না হয় কেউ আইওএস ডেভেলপার, কেউ ওয়েব ডেভেলপার, এই ধরনের ডেভেলপারের দিকেই আমরা আসলে বেশিরভাগ যাই। তো ওদের কিন্তু আসলে কোনো রকম ম্যাথ তেমন না জানলেও আসলে চলে। সামান্য কিছু ম্যাথ, যেটা বেসিক জিনিসপত্রগুলো, এগুলো বুঝলেই কিন্তু হয়। কাজে এই এক্সপিরিয়েন্স কিন্তু দিলে হবে না যে না ওরা আসলে আগে অনেক পড়াশোনা করছে বলে আগে যাচ্ছে, ওরা তা কিন্তু না। কারণ হচ্ছে আপনারা আর ওদের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম সেম জায়গা থেকে শুরু করতেছেন। সিএসসির ক্ষেত্রে আর কি, সিভিল মেকানিক্যালের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কারণ সেখানে হচ্ছে অনেক অনেক ম্যাথ থাকে, যেগুলোর জন্য আসলে ইন্টারমিডিয়েটের বেসটা খুব স্ট্রং হওয়া লাগে। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। কিন্তু সিএসসি ক্ষেত্রে সেটা কিন্তু বিষয় না আসলে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসলে এই ফিয়ার এবং সেলফ লার্নিং এর যে অভাব, এটাই আসলে মেইনলি প্রকট হয়ে দেখা দেয় আসলে। তো এখন আমার বিষয়ে কিছু বলি। আমার বুয়েটে ভর্তির পেছনে আসলে মেইন মোটিভেশন কি ছিল, এটা প্রথমে আসি। আমার বুয়েটে ভর্তির পেছনে মেইন মোটিভেশন ছিল একটাই, সেটা হচ্ছে বাপ মা চায় আমি বুয়েটে পড়ি, আমি এই কারণে বুয়েটে ভর্তি হয়েছি। সোজা হিসাব। আমি কোনো মিথ্যা কথা বলবো না, যে আমি বলবো না যে আমি কোনো মানে ইঞ্জিনিয়ার ভালো হবো বা আমি কোনো ভালো ভালো কিছু শিখবো, এই মোটিভেশন নিয়ে আমি ভর্তি হয়েছি, এটা আমি বলবো না। আমার মেইন মোটিভেশনই ছিল হচ্ছে যে আমার বাবা মা ইচ্ছা ছিল খুব যে ছেলে বুয়েটে পড়বে, এই কারণে আমি বুয়েটে ভর্তি হওয়ার ট্রাই করেছি। আমি সত্যি কথা বলছি, এটা একদম অনেস্ট কথা বলতেছি। তো এরপরে ভর্তি হওয়ার পরে যেটা দেখলাম, যে বাবা মা সহ আত্মীয় স্বজন চায় যে আমি বুয়েটের টিচার হই। কি হই আমি? বুয়েটের টিচার হই। তাহলে বুয়েটের টিচার হওয়ার জন্য কি করতে হবে? বুয়েটের টিচার হওয়ার জন্য বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হইতে হবে। ঠিক আছে? তার মানে কি? তার মানে হাই সিজিপিএ নাকি? আচ্ছা, তাহলে হাই সিজিপিএ পেতে হলে কি করতে হবে? প্রচুর পড়ালেখা করতে হবে। কিন্তু সমস্যাটা এখন এখানেই হয়ে দাঁড়াইছে আসলে। আলটিমেটলি যেটা হয়েছে যে আমি আমার বুয়েট লাইফে প্রচুর পড়াশোনা করছি, সেটা ঠিক আছে, কিন্তু আমি কখনোই আমার মনে আনন্দ নিয়ে পড়িনি। আমার বইয়ের যে আন্ডারগ্রেড লাইফ, আমি পুরো আন্ডারগ্রেড লাইফে কখনোই আনন্দ নিয়ে বা কোনো কিছু শেখার জন্য আমি শিখিনি। আমি শিখছি হচ্ছে যে আমাকে এই পার্টিকুলার টপিকটা বা পার্টিকুলার অ্যাসাইনমেন্টটা কত মার্কস দিবেন, এই মার্কস বেসিসে আমি আসলে পড়ছি। ঠিক আছে? যার ফলে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি আমার 4 বছর বা আমার আন্ডারগ্রেড লাইফ শেষ হয়ে গেছে, আন্ডারগ্রেড লাইফ ওভার। কিন্তু আমি আসলে দেখা গেছে আন্ডারগ্রেড লাইফ শেষ হওয়ার পরে আমি কোন কোন সাবজেক্ট পড়ছি ওইটাই আসলে আমার মনে ছিল না, ট্রুলি স্পিকিং। এবং আমি কি পড়ছিলাম না পড়ছিলাম কিছুই আমার আলটিমেটলি মনে ছিল না আমার আন্ডারগ্রেড লাইফ শেষে। তো এরপরে বুয়েট থেকে যখন আমি পাশ করলাম, আমার পজিশন হলো 5th বুয়েটে। এবং ওইবার বুয়েটে আসলে টিচার এলো হচ্ছে মাত্র কয়জন, মাত্র 3 জন। ঠিক আছে? যার ফলে হলো আমার হলো না। যেহেতু হলো না, সেহেতু আমাকে চেষ্টা করতে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। এখন যেটা হইলো যে আমি আসলে আমার পড়াশোনা কিছুই মনে নেই যেটা আমি পড়ছিলাম। যার ফলে আমি করলাম কি, আমি 3 মাসের একটা গ্যাপ দিলাম, 3 মাস আমি কিছু করে নিয়ে আসলে প্রথমে। মানে আমি বুয়েটে যোগ দিয়েছিলাম এক জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিন্তু ওরকম মানে কোনো চাকরিতে তখন যোগ দিইনি ওরকম কোনো স্পেশাল। এই 3 মাস আমি একটু প্রিপারেশন নিলাম, কারণ আমার কিছুই মনে নেই আসলে। কাজে সব পড়াশোনাগুলো আমি রুটিন করে ঝালাই করলাম। তখন আমার কিছু কিছু মনে থাকবে, কিছু কিছু দিন খেয়াল করে কিছু কিছু। এবং সে কিছু কিছু হচ্ছে যে জাস্ট ভাইভা বা হচ্ছে আমার ইন্টারভিউ পাস করার জন্য যেটুকু দরকার সেটুকু। তো এরপরে আমি আসলাম হচ্ছে ইউআইইউতে। তা আমি বুঝলাম যে না, আমার আসলে এগুলো হচ্ছে না। কারণ হচ্ছে আমি যে সিএসসি পাস করলাম,
খুব ভালো রেজাল্ট আমি পাস করেছি, সেটা ঠিক আছে। আমার সিজিপিএ ছিল হচ্ছে 3.95, সেটাও খুব ভালো কথা। কিন্তু আমি আসলে তেমন কিছু শিখি নাই আসলে, বা আমি আসলে আমি আসলে জানি না আমি কি করতে চাই। সোজা হিসাব, আমি কি ডেভেলপমেন্টের দিকে যাব নাকি আমি রিসার্চের দিকে যাব, আমি জানি না। তাহলে স্যার কি আপনি করা লাগবে বইটি এখন? টিচারের জন্য ট্রাই করেন। ট্রাই করে লাভ নেই তো, তিনজনকে নেওয়া হয়েছে। তিনজনকে নিলে তো আমি তো পাবো না, কারণ আমার তো পজিশন ফিফথ, বুঝলেন না? আচ্ছা তার সিজিপিএ বেসিসে ওখানে আসলে ওখানে নেওয়া হয়। ওখানে কিন্তু এমন না যে আপনার ফাইবার ভালো করলেই আপনাকে দিবে, এমন কিছু, এমন কিন্তু না কিন্তু ওটা। একটা একদম নিয়মই হচ্ছে যাদের সিজিপিএ বেশি ওদেরকে নেওয়া হবে। তো এটা আসলে অনেকে বলতে পারেন যে নিয়মটা খারাপ, কিন্তু আমি বলবো যে না, নিয়মটা আসলে খারাপ না। কেন বলতেছি এই জিনিসটা? কারণ যখনই আপনি বলবেন যে সিজিপিএ না, বরং ইন্টারভিউ বেসিসে অথবা অন্যান্য অ্যারাউন্ড কোয়ালিফিকেশনের বেসিসে তুমি নাও টিচার, তখনই আসলে শুরু হবে কি? তখনই শুরু হবে পলিটিক্স। কি শুরু হবে? জি স্যার, দলীয়করণ। 2 নাম্বারই। আর আমি বলবো যে হ্যাঁ, অমুক ছাত্র খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে, আমি বললাম ইন্টারভিউ বোর্ডের ভিতরে তো অন্য কেউ ছিল না, ছিল ছিল না। তা জি আমি না বললাম স্যার। যে এই পরীক্ষায় ইন্টারভিউ খুব ভালো হয়েছে, এই জন্য টিচার হয়েছে। ওর সিজিপিএ 3.3 হয়েছে, তো সমস্যা কি? কিন্তু সে খুব ভালো বোঝে, আমি বললাম এটা। এখন এটা সত্যি না মিথ্যে যাচাই করার কোনো উপায় তো নাই। এই কারণেই এত ভেজাল করে না বুয়েট, বলে যে ঠিক আছে ভাই, প্রথম 3জন আসো তোমরা, তোমাদেরকে নিয়ে নিচ্ছি, কোনো কথা নেই এত। বুঝতে পারছেন বিষয়টা? স্যার কেউ আচ্ছা, যদি মানে টিচার না হয় প্রথম 3 জনের মধ্যে, তখন কি তাহলে আপনার পরে গুলো নিবে, তাহলে পরে নিবে, তাহলে পরে যারা আছে। বুঝতে পারছেন? 3জন কিন্তু একটা তো এস্টিমেটেড সংখ্যা। এমন অনেক সাল আছে যেখানে 8জনও নেয়। মনে করেন যে অনেকে বাইরে চলে গেছে, হ্যাঁ, অনেকে বাইরে চলে গেছে, এখন টিচারের সংকট দেখা দিচ্ছে, তখন দেখা গেছে যে 8জন 10জনও নেই। সেটা সবসময় না, তবে কিছু কিছু কি যে এটা হয়ে থাকে এটা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা বলছিলাম, তো এই জন্য যখন আমার আন্ডারগ্রেড শেষ হয় এবং আমি দেখলাম যে আমি আসলে জানি না যে কি করতে হবে, এবং আমার আসলে তেমন কোনো বিষয়ে খুব বেশি স্কিলও নাই আমার, তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে কি করবো। কারণ আমার কয়েকজন ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সংখ্যা আমি বলে দিচ্ছি, আমার 4জন ফ্রেন্ড তখন আসলে বাইরে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছে। এবং দেখা গেছে যে 6 মাস শেষে, আমরা পাশ করার 6 মাস পরে তারা আসলে একদম ইউএস এর টপ টপ ইউনিভার্সিটিতে চলেও গেছে পিএইচডি করতে। ঠিক আছে? তো আমি তখন চিন্তা করলাম যে আমি কি পিএইচডি করতে যাবো নাকি আমি কি করবো, কারণ ওরা তো যাচ্ছে, তাই না? ওরা তো অলরেডি গেছে এবং ওরা তো আমার চেয়ে ভালো স্টুডেন্টও না। তাহলে আমি কি করবো আসলে? তা আমার আব্বা আম্মা আমাকে খুব প্রেশার দিল যে হ্যাঁ, তুমি পিএইচডি করতে যাও, কি করতেছো এখানে বসে এতদিন ধরে। এখন আমি চিন্তা করলাম যে না, এইবারের আব্বা আম্মাকে খুশি করবো না, কারণ আসলে হতেছে না এভাবে। আসলে নিজে আসলে কিছু একটা বোঝা দরকার যে আসলে কি করতেছি এটা। কারণ সিএসসি কিছু বুঝলাম না ঠিক মতন, না কিছু এনজয় করলাম, আমাকে এখানে সিবিএ তুললাম, খালি কি করতেছি এগুলো আমাকে। তো এই জন্য এরপরে যেটা করলাম, এরপরে আমি বুয়েটে মাস্টার্স ভর্তি হলাম, বুয়েট মাস্টার্স। ঠিক আছে? এই বুয়েট মাস্টার্স এর ভর্তির পিছনে আমার উদ্দেশ্য ছিল হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি একটু এক্সপ্লোর করবো কোন বিষয়ে। তা আমার, যখন আমি আন্ডারগ্রেডে ছিলাম বুয়েটে, তা আমার আসলে এআই এবং মেশিন লার্নিং এই কোর্স দুটা খুব ভালো লাগছিল আসলে। তা আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এই 2 বিষয়তেই স্পেশালাইজ করি। হয় আমি মেশিন লার্নিং ডেভেলপার হব, আর না হয় আমি মেশিন লার্নিং রিসার্চার হব। এটা আমি হয়েই ছাড়বো। এরপরে আমি কি করলাম, এরপরে আমি ছাত্রদের সাথে প্রজেক্ট করা শুরু করলাম। বুয়েটের ইউনুস স্যার, তারপর হচ্ছে বাইজিৎ স্যার, তারপর সোহেল স্যার, সাক্ষর স্যার, এরকম বিভিন্ন স্যারের সাথে আমি প্রজেক্ট করার কাজ শুরু করলাম। আবার আইসিটি ডিভিশন আছে বাংলাদেশের, আপনারা জানেন নিশ্চয়ই, বাংলাদেশ আইসিটি ডিভিশন। তো সেখান থেকে আমি ফান্ডও কিছু পেলাম, সেই ফান্ড নিয়ে আমি কিছু নতুন রিসার্চ প্রজেক্ট খুললাম। তো আমি আমার বেশিরভাগ সময় ব্যয় করলাম হচ্ছে রিসার্চের পিছনে এবং হচ্ছে ডেভেলপমেন্টের পিছনে, মেশিন লার্নিং ওরিয়েন্টেড, এবং প্রচুর পড়াশোনা করলাম মেশিন লার্নিং নিয়ে। তো পড়তে যতই আমি পড়ি, ততই আমি দেখি যে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু একটা বিষয় যেটা হয়েছে, সেটা হচ্ছে আমার আসলে প্যাশনের জায়গা ছিল হচ্ছে আলাদা। আমার প্যাশনের জায়গা ছিল হচ্ছে, এটা বুঝে দিই, আমার প্যাশনের জায়গা ছিল হচ্ছে আসলে পাওয়ার লিফটিং।
মানে হচ্ছে এটা হচ্ছে আসলে এক ধরনের মানে কি বলবো অ্যাথলেটিক মানে কাজ আর কি। এটা আপনারা নিশ্চয়ই জানেন যারা জিম করেন। তো হচ্ছে আমি জি ভাবছিলাম স্যার, যে আমি হ্যাঁ অলিম্পিকে দেয়। হ্যাঁ আমি ভাবছিলাম যে বিশ্বসায় পাওয়ার লিফটার হবে এবং আমি ট্রেনিং করছিলাম ওর জন্য। তো ট্রেনিং করতে করতে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমি পৌঁছে যাই, মানে অলমোস্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি হবো, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমি মানে পার্টিসিপেট করবো, মানে সিলেকশন হয়ে গেছে আমার। ওই সময় যেটা হয়, ট্রেনিং এর সময় আমার একটা বিশাল ইনজুরি হয়। এটা হচ্ছে আজ থেকে দেড় 2 বছর আগের কথা। হ্যাঁ, ট্রেনিং এর সময় আমার একটা বিশাল ইনজুরি হয়। ইনজুরির ফলে যেটা হয় যে আমার ব্রেন জয়েন্টে একটা রগ পুরোপুরি ছিঁড়ে যায়। হ্যাঁ, যার ফলে আমি বেশ কিছু মাস আসলে ঠিকমতো হাঁটতে পারতাম না। হ্যাঁ, ওই সময় আমি চিন্তা করলাম যে না, এইভাবে আসলে হবে না। মানে আমার হয় পাওয়ার লিফটিং এ যাওয়া লাগবে, আর না হয় আমার মেশিন লার্নিং এ যাওয়া লাগবে। এভাবে দুই শিপে আমি আসলে পারবো না থাকতে, আসলে এভাবে আমার সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে না, আমি পাওয়ার লিফটিং করবো না। আর আমি যখন রিকভারি করবো, রিকভারির পর নর্মাল ফিটনেস এক্সারসাইজ গুলো সেগুলো আমি করবো। পাওয়ার লিফটিং আর যাবো না কোনোদিন। মানে আমি এক্সারসাইজ করে ফিট থাকার জন্য। কিন্তু আমি স্পেশালাইজ হবো আমার মেশিন লার্নিং। এটা আমি পুরোপুরি একদম পণ করে নিলাম। তখন থেকে আমি আসলে খুব ভালো মতন আমার পড়াশোনা দিয়ে ফোকাস শুরু করলাম এবং বুঝে পড়তে শুরু করলাম। এর আগে আমি যখনই পড়তে বসতাম আমার মনে হয়েছিল ঠিক আছে, পড়াটা শেষ করে কখন আমি আসলে আমার ট্রেনিং এর দিকে যাবো আবার। কিন্তু এখন আমার আর সেই বিষয়টা থাকলো না। এখন আমার ফোকাস থাকলো একটা দিকে, এবং আমি দেখলাম যে ফোকাস আসলে একটা দিকেই রাখতে হবে আসলে। মানে আপনারা অনেকেই বিভিন্ন দিকে কাজ করেন, হয়তো বা অনেকের প্যাশন আছে বিভিন্ন দিকে, কিন্তু আপনারা মনে রাখবেন যে দুই দুই নৌকায় কখনো পা রেখে আসলে চলা যাবে না। এটা একদম শিওর। দুই নৌকায় পা রেখে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে। আপনাকে হয় এক্সপায়ার না হয় এক্সপায়ার করতে হবে। আমার যে ইনজুরি হয়েছিল পাওয়ার লিফটিং এর সময়, এটার প্রধান কারণ ছিল হচ্ছে যে আমি এনাফ রেস্ট বডিতে দিতে পারতাম না। কারণ আমি মেশিন লার্নিং এর কাজ, তারপর হচ্ছে স্টুডেন্ট পড়ানোর কাজও করতেছি, আর পাওয়ার লিফটিং করতেছি। কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু আসলে শুধু পাওয়ার লিফটিং করতেছে, বাকি সময় কি করতেছে, বাসায় বসে বসে রেস্ট করছে। বুঝতে পারছেন? তো এই জন্য যেটা হচ্ছে যে একটা দিকে মানে আপনি যে দিকটা পছন্দ করেন, মানে আপনি হয়তো অনেকগুলো দিক পছন্দ করেন, কিন্তু কোনটায় প্রসপেক্ট ভালো বা কোনটায় আসলে আপনার আসলে যাওয়া উচিত, সেটার দিকেই আপনি যাওয়া উচিত আসলে। হ্যাঁ, অন্য একটা ফিল্ড যেটা আপনি কাজ করেন সেই ফিল্ডটাকে আপনার আসলে অপশনাল বা হচ্ছে সেই ফিল্ডটাকে আপনি কিছুটা অফ করে আপনাকে কাজ করতে হবে আসলে। মানে আপনি দুই দিকে সমান দক্ষ হতে পারবেন, বাট এটা আসলে সবার ক্ষেত্রে না আসবে। এটা হচ্ছে রেয়ার কেস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা হলো আলটিমেটলি যে আমি প্রজেক্ট করতে থাকলাম এবং শিখলাম প্রচুর। হ্যাঁ, এবং আমি আসলে 1 বছরের মাথা দিয়ে প্রচুর শিখলাম এবং আমি মোটামুটি কনফিডেন্ট হলাম যে হ্যাঁ আমি এখন আসলে অনেক কাজ পারি। তো মাস্টার্সের বিভিন্ন প্রজেক্ট যখন হয়, তখন আমি দেখলাম যে আমাদের বইতে যারা আর কি ফার্স্ট সেকেন্ড যারা, তাদের চেয়ে আমি বেশি কাজ পারি এখন। আমি এটা দেখলাম। তো এটাতে আমার মনে কনফিডেন্স আসলো অনেক। তখন আমি দেখলাম যে আই এম কনফিডেন্ট এনাফ, যে হ্যাঁ এখন আমি কনফিডেন্ট মোটামুটি। এবং আমার মাস্টার্স ছিল আসলে অলমোস্ট শেষের দিকে। ঠিক আছে, তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, যে আমি এখন মোটামুটি কনফিডেন্ট এবং আমি এটা ডিসাইড করে ফেলছি যে আমি আসলে মেশিন লার্নিং ডেভেলপার না, বরং মেশিন লার্নিং রিসার্চার হবো আমি। কারণ আমার পেপার পড়তে, পেপার লিখতে খুব ভালো লাগে। তখন আমি গেলাম যেটা, যে ঠিক আছে এবার আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। আমি তখন ডিসাইড করলাম যে এখন হচ্ছে রাইট টাইম পিএইচডির জন্য অ্যাপ্লাই করার। কারণ হচ্ছে এখন যেটা হবে আমার, এখন পিএইচডিটা আমার কাছে কোনো আর ডিগ্রি হবে না। আর এটা আমার কাছে এখন আর কোনো ডিগ্রি না। এটা হচ্ছে আমার কাছে এখন কি, এটা হচ্ছে আমার কাছে এখন আমার প্যাশন চেঞ্জ করার নাম। মানে এই যে আমি পিএইচডিতে যাবো, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে হ্যাঁ খুব কষ্টের কোনো বিষয়, খুব কষ্ট করতে হবে আমাকে, একটু মনে হচ্ছে না। বরং আই ফিল এক্সাইটেড যে আমি এখানে যাচ্ছি। ঠিক আছে, তো এরপরে অ্যাপ্লাই করলাম বইয়ের থেকে। তো হয়ে গেল আল্লাহর রহমতে খুব সহজেই। বেশি বেশি পেতে হয়নি তখন আর। কারণ দেখা গেছে যে রেজাল্ট মোটামুটি ভালো ছিল এবং যেহেতু পেপার টেপার ছিল কয়েকটা, সো তখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। যার ফলে আমি এখন আল্লাহর রহমতে এই যে অগস্ট মাসের যে 1 তারিখ, সেই 1 তারিখে যাচ্ছি ইনশাআল্লাহ হচ্ছে এনইউএসএ, মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। যাই হোক, তো এটা ভালো, এটা এটা আলটিমেটলি হলো আমার। তো হচ্ছে এখন যেটা হলো যে
তাহলে আমার লাভটা আসলে কি হবে আলটিমেটলি এটা ক্ষেত্রে, যে আমি ইউনিভার্সে গেলাম এটাই কি লাভ হলো আমার নাকি? না, এটা আমার কোনো লাভ হয় না, আমি মনে করি না। কারণ আমি যদি আন্ডারগ্রেডের পরে অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো আমি চান্স পাইতাম ইউনিভার্সে, হয়তো পাইতাম। তাহলে লাভটা কি হলো? লাভটা হলো এইটাই যে আগে পড়াশোনাটা ছিল আমার কাছে হচ্ছে প্যারা, ঠিক আছে, যেটা হচ্ছে প্যারার কাজ। তার মানে হচ্ছে আমি যতক্ষণই পড়বো ততক্ষণে আসলে আমি পেয়ে নিবো, আসলে এর বাইরে কিছুই আসলে আমার দ্বারা হবে না। কিন্তু এখন বিষয়টা সেরকম না, এখন বিষয়টা হচ্ছে পড়বো আমি আনন্দ নিয়ে, কথা বোঝা যাচ্ছে? এবং একটা মজার বিষয় হচ্ছে আমি গত 1.5 বছরে যা শিখেছি আমি আমার পুরো আন্ডারগ্রেড লাইফে তা শিখতে পারিনি। এর কারণ হচ্ছে আন্ডারগ্রেড লাইফে আমি পড়াশোনাগুলো অনেকটা মানে ক্র্যাম করেছি, সিজিপিএ তুলতে হবে, প্রেশার নিয়ে পড়েছি। কিন্তু এখন আমি যে পড়াশোনাগুলো করেছি সেটা হচ্ছে আমি প্রজেক্ট করেছি, এক্সপিরিয়েন্স নিয়েছি, নিজে আনন্দ নিয়ে শিখেছি, যার ফলে পড়াগুলো আসলে মাথায়, পড়াগুলো বা কাজগুলো আসলে মাথায় গেঁথে গেছে, বুঝতে পারছেন? তো আপনারা যারা যখন যে কাজটা করবেন আমার অনুরোধ থাকবে যে আপনারা আসলে জিনিসটা বুঝবেন যে আমি কেন করছি এটা। হ্যাঁ, তো আমি আসলে একটা বিষয় দেখেছি অনেকের মধ্যে মানে ইউআইতে, যে ওদের আসলে মেইন মোটিভেশন হচ্ছে যে পাস করা, যে আমি ইউনিভার্সিটি থেকে পাস করবো, পাস করলে আসলে আমার লাইফের একটা বিষয়ের উন্নতি হয়ে যাবে। আসলে আপনারা দেখেন আপনারা বর্তমানে চাকরির যে বাজার, বর্তমানে হচ্ছে যে অবস্থা চারদিকে, তাতে আপনারা একটু একটু খেয়াল করে দেখেন পাস করলেই কি আসলে ভালো চাকরি বা ভালো কোনো বিষয় ব্যবস্থা কি হবে? কি মনে হয়? না পাস করলেই তো আসলে হবে না আসলে। মানে আপনারা একটু স্ট্যাটিস্টিক্যালি দেখেন, মানে আপনারা আপনাদের তো অনেক বড় ভাই বোন পাস করছে ইয়ে থেকে, তা আসলে আপনারা একটা খোঁজখবর নিয়ে দেখেন যে আসলে মানে চাকরির বাজারটা আসলে কেমন, বা আসলে কারা আসলে ভালো ভালো জবগুলো পাচ্ছে, এটা একটু অ্যানালাইসিস করে দেখেন। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে যারা স্কিলফুল বা যারা হচ্ছে একটু মানে বুঝে পড়ে বা হচ্ছে যারা যারা বুঝে কাজ করে বা যাদের কোনো প্রজেক্ট আছে, ওরাই আসলে বেশিরভাগ সময় জব গুলো আসলে পায়। কারণ কারণ আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন বা আপনার ডিগ্রি আছে, এটা দিয়ে কিন্তু আসলে কোম্পানির বা কোনো রিসার্চ প্রতিষ্ঠানের কোনো কিন্তু লাভ নেই আলটিমেটলি, তাই না? তাদের লাভ হচ্ছে যে আপনি কাজ কতটুকু শিখতে পারেন, আপনি কাজ কতটুকু শিখতে পারেন সেটাতে হচ্ছে তাদের মেইন লাভ। এখন আমি একটা বিষয় নেক্সটে আসি, সেটা হচ্ছে যে আপনাদের ক্যাপশন প্রজেক্ট। তা আপনারা ক্যাপশন প্রজেক্ট অনেকেই নেন, এগুলো বিষয়ে কথা বলবো, সমস্যা নেই। আপনারা ক্যাপশন প্রজেক্ট অনেকেই নেন। এখন ক্যাপশন প্রজেক্টে আপনাদের কয়জন স্টুডেন্ট থাকে একটা গ্রুপে? হায়েস্ট 6 জন স্যার। হায়ার 6 জন, তা আমি ধরলাম 5 জন, আমি এভারেজটাই ধরলাম 5 জন থাকে একটা গ্রুপে। তো ইউআইয়ের খারাপ বিষয়ে কম, ভালো বিষয়ই বেশি, কিন্তু খারাপ বিষয়গুলোর মধ্যে এটা হচ্ছে একটা চরম খারাপ বিষয়। কেন চরম খারাপ বিষয়? একটা থিসিস গ্রুপে ম্যাক্সিমাম থাকে হচ্ছে 2 জন, আর আন্ডারগ্রেড বা হচ্ছে মাস্টার্স থিসিসে একটা প্রজেক্ট গ্রুপে ম্যাক্সিমাম থাকে হচ্ছে কয়জন? স্ত্রীতে যান, আপনি দেখবেন যে মাস্টার্স আন্ডারগ্রেডের না কেন সেটা হচ্ছে এর মধ্যে জন থাকে, তাই না? তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে ইন্ডিভিজুয়ালি তার প্রজেক্টটা কমপ্লিট করে কাজ শেষ করে বেরোতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয় এখানে কাজ করে হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 2 জন, আর বাকি 3 জন কি করে? বাকি 3 থেকে 4 জন যে স্যার আমরা প্রেজেন্টেশন বানিয়েছি, আর আমরা কি করেছি, আমরা রিপোর্ট লেখা হেল্প করেছি, তাই তো নাকি? কি মনে হয় আপনার ক্যাপশন কে কে আছেন? স্যার আমি আছি। ক্যাপশন আছে কারো আপনাদের? আপনি জি আছেন? স্যার, আচ্ছা। এটা কি রিলেট করতে পারতেছেন আমার কথার সাথে? এটা কি মানে হয়? হ্যাঁ, মানে আপনি দেখেন আপনি দেখবেন একটা অ্যালগোরিদম বোঝাচ্ছে বা একটা ডিফারেন্স বা ডিফারেন্স দিচ্ছে, ওখানে দেখবেন বাকি 3-4 জন হচ্ছে ওরা বলবে যে হ্যাঁ আমরা প্রেজেন্টেশনে হেল্প করেছি, আমরা ডাটা কালেকশনে হেল্প করেছি, এটাই ঠিক আছে। কিন্তু একটা বাস্তব সত্য হচ্ছে কি যে প্রেজেন্টেশন, ডাটা কালেকশন, তারপর হচ্ছে আপনার রিপোর্ট লেখায় হেল্প করা,
এর মাধ্যমে আলটিমেটলি আপনি কিছু শিখতে পারেননি আসলে। এর মাধ্যমে আসলে আপনি কিছু শিখতে পারেননি, এটা ট্রু। এবং অনেক স্টুডেন্ট এমনও আছে যে একটা ফুল মেশিন লার্নিং প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে ক্যাপশনে, একটা গ্রুপ, কিন্তু সেই প্রজেক্টের যে বেসিক কম্পোনেন্ট সেই সম্বন্ধে তার বিন্দুমাত্র কোনো আইডিয়াও নেই, কিন্তু ওনার ক্যাপশন শেষ। তাকে যদি আপনি বলেন যে ঠিক আছে এত কিছু লাগবে না, তোমার প্রবলেমটা ইনপুটটা কি এবং আউটপুটটা কি, এটা আমাকে একটু বোঝাই বলো, সেটাও বলতে পারবেন না। তাহলে এই প্রজেক্ট করে আদৌ তার কি কোনো লাভ হয়েছে নাকি হয় না, কি মনে হয় আপনার? এই লাভ প্রজেক্ট করে হয় তার আসলে কোনো লাভ হয়নি আসলে। তার মানে এই যে ক্যাপশন প্রজেক্ট, এখান থেকে আসলে বেনিফিট পায় হচ্ছে 20% স্টুডেন্ট। কারণ যেহেতু 5 জনের মধ্যে একজন, তাহলে 20% স্টুডেন্ট আসলে বেনিফিট পায়। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আপনি তো বুয়েটেও স্যার ডিফেন্স দিয়েছেন আপনার নিজের পার্সোনাল ক্যাপশন বা থিসিস যেটাই বলে, আর জি জি জি, পাশাপাশি আপনি শিক্ষক হিসেবে আপনি আমাদের ইউনিভার্সিটি রাইট রাইট। ইউআইতেও স্যার কিছু ডিফেন্স দেখেছেন। তো স্যার দুইটাতে কি রকম হয় আর ডিফারেন্সটা কি স্যার যদি একটু বলতেন স্যার, মানে ডিফেন্সটা আচ্ছা কি রকম হয়? আচ্ছা, তো প্রথম বিষয় হচ্ছে যে ইউআইতে আমি একটা প্রবণতা দেখেছি ছাত্রদের মধ্যে, যেটা হচ্ছে যে একটা প্রজেক্ট কোনো রকমে শেষ করে দেওয়া। মানে হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন করে দিলাম, তারপর একটা জিনিস রান করে দিলাম। এখন তো আসলে আবার মেশিন লার্নিং এর অনেক ঝোঁক পড়ছে মানুষের উপর, কারণ আসলে লাইব্রেরি আছে, লাইব্রেরি ইমপ্লিমেন্ট করলেই প্রজেক্ট শেষ, একটা কিছু দেখা দেওয়া যায়। তো এইটা আমি দেখছি যে হচ্ছে বুয়েটের কেসে কিন্তু সবাই যে ভালো প্রজেক্ট করে তা না, অনেকে কিন্তু প্রজেক্ট খারাপও করে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি যেটা সেটা হচ্ছে যে সেখানে আসলে স্টুডেন্টরা যেহেতু কাজ করে একা, যেহেতু একা কাজ করে, কাজেই তার পুরো মানে সিজিপিএ বলেন বা যেটাই বলেন, মানে আপনার থিসে পুরো প্রভাবটাই আসলে ওর একার উপরেই পড়ে। যে আমি যদি কাজ ভালো না করে আমার উপরেই পুরো মানে ধকলটা দাবি আসবে, এরকম একটা বিষয় হয়। যার ফলে দেখা যায় যে ওখানে আসলে স্টুডেন্টরা একটু মানে কি বলবো একটু কনসিয়াস থাকে বেশি, মানে ক্যাস্টন মানে থিসিস বিষয়ে। এবং থিসিস মানে থিসিসের ক্ষেত্রে আমি দেখেছি যেটা সেটা হচ্ছে যে বুয়েটের স্টুডেন্টরা দেখছি যে ওরা থিসিস যে সাবজেক্টের উপর পড়ে সেই সম্বন্ধে ওদের একেবারে ক্লিয়ার আইডিয়া থাকে। এবং মোস্ট অফ দ্য টাইম বুয়েটের যে আন্ডারগ্রেড স্টুডেন্টের যে থিসিস, সেই থিসিস বিষয়ে তার নিজের আইডিয়া তার শিক্ষকের জন্য বেশি থাকে। যেমন আমি আমার আন্ডারগ্রেডে যে বিষয় নিয়ে থিসিস করেছি সেই বিষয়ে আমার আইডিয়া আমার সুপারভাইজারের চেয়ে অবশ্যই বেশি, এটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। হ্যাঁ, এবং এটাই কিন্তু হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে যে প্রবলেম নিয়ে আমি কাজ করছি সেটাতে তো আমি লিডার, মানে আমি লিড করছি। তো স্বাভাবিকভাবেই তো আসলে আমারই সেটা সম্বন্ধে বেশি জানা উচিত, কারণ ওটা নিয়ে আমি 1 বছর পড়াশোনা করেছি বা ওটা নিয়ে আমি 8 মাস পড়াশোনা করেছি। কিন্তু আমার টিচার তো আমাকে প্রবলেমটা দিয়েই খালাস, সেখানে মাঝে মাঝে এসে আমাকে আপডেট নেয়, তারপরে কি করতেছে না করতেছে জিজ্ঞেস করে, এটা করেই উনি কিন্তু আসলে খাদ্য দিয়ে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে বুয়েটের টিচাররা তেমন কোনো এফোর্টই দিবে না আপনাকে আপনার থিসিসে। আপনাকে খালি বলবে যে এটা করে নিয়ে আসো, আপনাকে করে নিয়ে আসতে হবে, এর বাইরে কিছুই না। কিন্তু ইউআইতে আমি দেখেছি স্টুডেন্টের পেছনে অনেক এফোর্ট দেওয়া লাগে, মানে করে নিয়ে আসো বললেই কেউ করে নিয়ে আসবে না। এবং সবচেয়ে 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 দুঃখজনক যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত আমার ইউআইতে যত থিসিস নিয়েছি বা হচ্ছে অন্য স্যারও থিসিস নিয়েছে, আমাকে হয়তো বলেছেন একটু সাহায্য করার জন্য, যতগুলোই করেছি না কেন, আমি 2-3 জন স্টুডেন্ট ছাড়া কারো কাছ থেকে আমি কিছু শিখতে পারিনি। একজন শিক্ষকের থিসিস নেওয়ার পিছনে মেইন মোটিভেশনই হচ্ছে নতুন নতুন জিনিসপত্র ছাত্রদের কাছ থেকে শেখা। এটা সত্যি কথা। যেমন আমাদের বুয়েটে যেটা হয় যে মানে প্রত্যেক 2 সপ্তাহ পর পর রিপ্রেজেন্টেশন হয় একটা করে, সেটাকে আমরা বলি হচ্ছে থিসিস প্রেজেন্টেশন। তো সেখানে আমরা যা যা শিখেছি 2 সপ্তাহ ধরে সেইটা আমরা আসলে স্যারদের সামনে প্রেজেন্ট করি, যার ফলে স্যাররাও আসলে অনেক আগ্রহ নিয়ে সেশনগুলো জয়েন করেন। দেখা যায় আমার সুপারভাইজার যিনি, উনি তো জয়েন করছেনই আমার সেশনে, বরং অন্যান্য ডিপার্টমেন্টের অন্যান্য যে স্যাররা আছেন সিএসসি ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় স্যাররা, তারাও আসলে অনেকেই দেখা যায় সেশন জয়েন করেন। কারণ প্রত্যেকটা সেশনেই আসলে বলে দেওয়া হয় যে আজকে অমুক ছাত্র এই টপিক নিয়ে কথাবার্তা বলবে বা এই টপিক নিয়ে পড়াবে, তখন অন্যান্য স্যাররা জয়েন করেন, যার ফলে ওনারা আসলে প্রত্যেক সেশন থেকেই অনেক কিছু শিখতে পারে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমাদের ওয়েবসাইটের ভাগে কোনোদিনই এখন পর্যন্ত চলে নেই। আমি একবার করছিলাম এই কাজটা, একবার না আমি 2-3 বার ট্রাই করছিলাম। আলটিমেটলি আমি দেখলাম
যে আমি আসলে আমার সময় নষ্ট করেছি আসলে। মানে আমি একটা টপিক দিয়েছি স্টুডেন্টদের পড়ার জন্য, সময় দিয়েছি 1 মাস। এবার যখন প্রেজেন্টেশন দিতে আসলো ছেলেপেলেরা, তখন আমি দেখলাম তারা আসলে টুইটার নিয়ে চাপাবাজি করতেছে। চাপাবাজি মানে তো বোঝেন, মানে একদম চাপার উপর দিয়ে কিছু স্লাইড বানায় নিয়ে, মানে একদম চাপাবাজি। কোনো অ্যালগরিদম ডিটেলস নাই, যদি আমি জিজ্ঞেস করি এটা কিভাবে করে বুঝলাম না, কিছুই জানি না আমরা, ঠিক আছে। এরপর থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, না ভাই কোনো দরকার নেই, আমার সময় মতো নষ্ট করে লাভ নেই, এসে নিজে পড়ে নিজে বুঝি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে দুর্বল জায়গা, যে যখনই একজন টিচার দেখবে যে আমি আমার স্টুডেন্টের কাছ থেকে শিখতে পারতেছি না থিসিস নেওয়ার সময়, তখন তারা আসলে আগ্রহটা অটোমেটিক্যালি কমতে শুরু করবে এই বিষয়ে। বুঝতে পারছেন আমি কি বলতেছি? Yes, sir. মানে আপনারা দেখবেন পিএইচডি কোনো প্রোগ্রাম বা হচ্ছে যে কোনো প্রোগ্রামে আসলে মেইন একটা উদ্দেশ্য থাকে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া। এখন প্রেজেন্টেশন দেওয়া শুনলেই আসলে ছাত্রদের মনে প্রশ্ন জাগে, আয় হ্যাঁ প্রেজেন্টেশন তো খুব সুন্দর জিনিস, এটা তো খুব মজার। কারণটা কি, এখানে স্যার পড়ায় নিয়ে এসে কিছু কথা বললেই মার্কস পাওয়া যায়? কোনো মার্কস পাওয়া যাবে না। আপনি যদি একটা বড় কোনো বিশ্ববিদ্যালয়ে যান মানে বিদেশে বা কোনো জায়গায়, মার্কস পাবেন তো নাই, বড় হচ্ছে আপনাকে আবার বলবে আবার দাও, এটা এভাবেই আপনার চলবে। দেখা যাবে আপনার পিএইচডি 7 বছর হয়ে গেছে কিন্তু শেষ হয় না, কারণ হচ্ছে আপনি আপনি আপনার টপিক নিয়ে আসলে আগাতে পারতেছেন না। হ্যাঁ, মানে এখানে যেমন আপনাদের টাইম ফ্রেম আছে যে হ্যাঁ 1 বছর হয়ে, 1 বছর না 8 মাস হয়ে গেলেই ক্যাপস্টোন শেষ, ক্যাপস্টোনের আর কোনো দরকার নেই, শেষ ক্যাপস্টোন। কিন্তু ওখানে কিন্তু এরকম না, আপনি শেষ না করতে পারলে আপনাকে করতে থাকতে হবে, আপনার ফান্ড ওভার হয়ে যাবে, আপনি কিছুই পাবেন না, কোনো ডিগ্রি বা কিছু পাবেন না আপনি আলটিমেটলি, ঠিক আছে। এইটা একটা বড় ঝামেলা আসলে। হ্যাঁ, তো এটা এই জন্য আসলে খুব ইম্পর্টেন্ট, মানে মানে এই জিনিসটা আমি হতাশ হয়েছি আসলে অনেকবার, এই জন্যই বলতেছি এত মানে খারাপ ভাবেই। কারণ হচ্ছে আমি এইরকম মানে সেলফ লার্নিং এর কাজ আমি মনে হয় এই পর্যন্ত 7বার দিয়েছি মনে হয় ইউএতে, মানে 7বার কিন্তু খুব কম। এর কারণ হচ্ছে আমি বারবার হতাশ হয়েছি, হতাশ হওয়ার পর অনেকদিন দেইনি কারো কোনো কিছু এই ধরনের কাজ। 7বারের মধ্যে মনে হয় 1বার বা 2বার মনে হয় আমি দেখেছি যে হ্যাঁ স্টুডেন্টরা ভালো কিছু আমাকে দেখিয়েছে বা আমাকে শিখিয়েছে কিছু। অন্যান্য সব কিছু আমি দেখেছি যে না, ওরা ওরা আসলে মানে আমার সাথে জাস্ট মানে কি বলবো প্রশ্ন করতেছে এখানে, মানে একটা chat খুলে এমনি আমাকে just শুরু আর কি, মানে হাই লেভেলে এরকম একটা বোঝা যায় একটা জিনিস। তো হ্যাঁ ইউটিউবে থাকে না ভিডিও, ইন্ট্রোডাকশন টু অমুক অমুক হচ্ছে তবে এরকম টাইপের আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স আর কি। আর আর যেটা বলছিলাম যে 20% স্টুডেন্টের কথা আর কি, এটা সত্যি কথা। হ্যাঁ, এবং এটা আসলে খুবই একটা মানে কি বলবো আর কি এই জিনিসটা। কিন্তু আসলে এত স্টুডেন্ট আমাদের, হ্যাঁ এত স্টুডেন্ট আমাদের, আমাদের না শুধু সব প্রাইভেটই, যে হচ্ছে যে আসলে 20% মানে এভাবেই আসলে আমাদের বুকিং করতে হয়। তা আমি এজন্য বারবারই সবাইকে বলি যে ভাই আপনারা 5 জন থাকেন বা 10 জন থাকেন, আপনারা সবাই সবকিছু করবেন, হ্যাঁ কিন্তু আমরা কে শুনে কার কথা, তাই না? যে স্যার বলে বলে বলুন, উনি কিছু বোঝে নাই তেমন কিছু খারাপ। আমি 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 স্মার্ট ছেলে, আমি আমার মতন তাড়াতাড়ি পাস করবো, তাই না? এটা দিয়ে তো আলটিমেটলি কোনো লাভ নেই আসলে, তাই না? কোনো লাভ কি আছে? আমার মনে হয় কোনো লাভ নেই এভাবে করে আসলে আলটিমেটলি। তো এটাই আর কি। আরেকটা হচ্ছে সময় নেই কোনো মিথ্যে মানি, ঠিক আছে, কিন্তু সময় বের করতে হবে আপনাকে, কিছু করার নেই এখানে, সময় বের করতেই হবে কোনো না কোনো ভাবে। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার স্পেশালাইজেশন, মানে হচ্ছে আপনি ক্যাস্টনটা মানে কি, মানে হচ্ছে এটা আপনার ফাইনাল ইয়ার প্রজেক্ট, মানে এটা আপনি ঠিকমতো শেষ করতে পারছেন বা এটা বুঝছেন, মানে হচ্ছে যে আপনি একটা এক্সপিরিয়েন্স পাইছেন এই টপিকের উপরে। এখন বাইরেও আপনি একটা জায়গায় গিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি এটা পারি এই কাজটা, কিন্তু এইটা আসলে খুব কম, এই আর একটা বিষয়, বুঝতে পারছেন? বিশেষ করে আপনাদের ক্যাপশনে যারা ওয়েব নেয়, এই ওয়েবের প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় ফাঁকিবাজ, বুঝতে পারছেন? ওয়েব আর মেশিন লার্নিং সবচেয়ে ফাঁকিবাজ হচ্ছে এই যে এই দুই ওয়েব পোলাপাই। ওয়েবের প্রবলেম কি করে, একটা লগ ইন পেজ দিয়ে পুরো শেষ, বুঝতে পারছেন বিষয়টা? আর মেশিন লার্নিং এর পোলাপাই হচ্ছে আরো মারাত্মক। এরা হচ্ছে এসকিউএল এর একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে এটা হচ্ছে স্টার দাঁড় কোলাহল পুরো শেষ, ঠিক আছে বুঝছেন?
Yes, sir. তো এটা করা যাবে না আসলে, এটা করে আসলে আলটিমেটলি আখেরে আপনার লস। মানে আমাদের তো কোনো লস নাই, লস মানে আমাদেরও লস আছে, বুঝছেন, লস আমাদেরও আছে, কারণ আমরা আসলে আলটিমেটলি কিছু শিখতে পারতেছি না। মানে নিজে নিজে কত দূর শেখা যায়, নিজে নিজে কিন্তু অনেক দূর শেখা যায় না। নিজে একটা বিষয় পড়ে বুঝে শিখতে অনেক সময় লাগে আসলে, কিন্তু অন্য কেউ সেটা শিখাই দিলে সময়টা আসলে কম লাগে। হ্যাঁ, কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা আসলে হচ্ছে না। এটা আসলে আনফরচুনেট, কিছু করার নেই আমাদের এখানে। আচ্ছা, তো এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্যাপশন নিয়ে কথাবার্তা বলি আরেকটু। সেটা আমাদের ক্যাপশনের সময় কয়দিন থাকে? 8 মাস নাকি? জি স্যার, 8 মাসই বলা যায়, দুইটা মিস্টারি। আচ্ছা, 2 ট্রাইমেস্টার। হ্যাঁ, তো এই যে 8 মাস সময়, এইটা আসলে এনাফ না ক্যাপশনের জন্য। আমি প্রথমে বলে রাখি, একটা থিসিস প্রজেক্ট তুলতে সময় লাগে হচ্ছে আসলে 1 বছর। আচ্ছা, এটা তারপর যেটা আমি একটু বলি, আপনাদের 4 মাস আমরা আসলে কমাই দিই। কিভাবে কমাই দিই? প্রবলেম যে স্টেটমেন্ট, মানে কোন প্রবলেমটা আপনারা সলভ করবেন সেটা আমরা কি করি, সেটা আমরা আপনাদের বলে দিই না? আপনারা যখন আসেন ক্যাপশনের জন্য আমরা কি বলি, যে এরকম একটা প্রবলেম আছে, তোমরা সলভ করতে পারো এটা, বা এটা নিয়ে তোমরা কাজ করতে পারো, কোথায় বলি না আমরা? হ্যাঁ, তা আমরা এভাবে বলে দিই। তো এই জিনিসটা বলা আসলে নিয়ম নেই, ঠিক আছে? প্রথম 4 মাসের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আপনার কথা প্রসেসিং আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে? তা আপনি এনএলপি যেসব বড় বড় ভেন্যু আছে, আচ্ছা এখন কি ঠিক আছে? ঠিক আছে, পরে আবার ঠিক আছে এখন? জি স্যার, মনে হয় স্যার নেট সমস্যা, হার্ডওয়্যার মধ্যে সমস্যা মনে হয়। তার মানে কি বেশি? আচ্ছা, এখন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আপনার কাজ হচ্ছে মনে করেন এনএলপি নিয়ে, ঠিক আছে? এনএলপি নিয়ে আপনার কাজ, তা আপনার প্রথম কাজ হবে হচ্ছে এনএলপি যত ভালো ভালো পেপার আছে বা এনএলপি নিয়ে যত বা যা যা কাজ শিখতে হবে সেগুলো শেখার, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো এখন দেখেন, একটা ইন্টারেস্টিং প্রবলেম আসলে কিভাবে বের হয়। একটা ইন্টারেস্টিং প্রবলেম বের হয় হচ্ছে অনেক অনেক পেপার পড়ার মাধ্যমে। কারণ প্রত্যেকটা পেপারের মধ্যেই দেখবেন থাকে কি, যে এই কাজের লিমিটেশন কি বা এই কাজে কি সমস্যা, এটা কিন্তু থাকে, ঠিক আছে? তো আপনি যখন বড় বড় কনফারেন্স বা বড় বড় জার্নালে যখন আপনি পেপার পড়বেন, তখন আপনার মাথায় এমনিতে নতুন নতুন আইডিয়া আসবে, এবং সেই আইডিয়াগুলো অবশ্যই আপনার যে সুপারভাইজার তিনি যে আইডিয়াটা দিয়েছেন তার চেয়ে অবশ্যই ইন্টারেস্টিং হবে, এটা তো নিশ্চিত। কেন তার চেয়ে ইন্টারেস্টিং হবে? এর কারণ হচ্ছে আপনার সুপারভাইজার কিন্তু দেখা গেছে যে 4 মাস ধরে কি পড়ছে উনি কি মানে এনএলপি কোনো প্রবলেম বাছাই করার জন্য 4 মাস পড়াশোনা করছে একটা না? কারণ ওনার তো আসলে অনেক প্রজেক্ট আছে আরো, উনি তো অবশ্যই 4 মাস পড়েনি। ওনার মাথায় যেটা আসছেন সেটা আপনাকে বলে দিচ্ছি, বাট ইজ দ্যাট গুড এনাফ? সেটাকে আসলে ভালো কিনা? সেটা কিন্তু আসলে ভালো না আসলে। হ্যাঁ, বরং হচ্ছে যে আপনি নিজে যদি পড়াশোনা করে যদি একটা প্রবলেম ফাইন্ড আউট করেন, সেটা হচ্ছে মাচ বেটার আসলে, এবং সেটাই আসলে করা উচিত। এবং প্রথম 4 মাস প্রত্যেকটা থিসিসের প্রথম 4 মাস আসলে এই কাজটাই করা হয়। এটা নিয়ম, মানে এটা আসলে একদম পুরো অলিখিত নিয়ম। ইনফ্যাক্ট পিএইচডির ক্ষেত্রে আসলে দেখা যায় 6 থেকে 8 মাস আর এই প্রবলেম ফাইন্ড আউট করার জন্যই আসলে আমাদের কি হয়, আমাদের ব্যয় করা হয়, বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসটা করার সুযোগটা আমরা স্টুডেন্টদের দিই না। আমরা কি করি, আমরা সরাসরি বলি যে এই হচ্ছে প্রবলেম, তোমরা এটা সলভ করো, ঠিক আছে? এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে স্টুডেন্টরা 2টা ক্যাপস্টোন মানে 2 ফেজে ক্যাপস্টোন করতে গিয়ে দেখা যায় হাঁপায় ওঠে বেশিরভাগ সময়। মানে বলে যে হ্যাঁ কোনো রকমে মানে এটা শেষ করতে পারলেই বাঁচি,
অনেক গ্রুপই আছে 4 মাস কাজ করে, 4 মাস কাজ করে না, অনেকেই আছে। তাহলে আমি চিন্তা করতেছি 1 বছর ধরে তাহলে কি হইতো। 1 বছর ধরে হয়তো বা আপনার কাজই করতে হচ্ছে 4 মাস, বাকি 8 মাস বসেই থাকতো, মানে আমি জানি না। কিন্তু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে, মানে প্রবলেম খুঁজে বের করা, এটা জিনিস পড়ে, বুঝতে পারছেন? তো এখন আমি আসি হচ্ছে যে আপনারা কিভাবে রিসার্চ করবেন। যদি কেউ এআই মেশিন লার্নিং ফিল্ডে রিসার্চ করতে চান তাহলে আসলে কিভাবে রিসার্চ করবেন সেই বিষয়টি আমি একটু আসি। তো প্রথমে আমি আমি কিছু জিনিসপত্র আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে কিছু ভালো ভেন্যু আপনাদের দেখা যাবে। তা আপনারা যখন এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, আপনাদের মেইন প্রায়োরিটি হবে হচ্ছে এএসআর কনফারেন্স। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা না পারলে আপনি যাবেন হচ্ছে আসলে হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল। এটাও না পারলে আপনি যাবেন হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল। এটা যদি না পারেন তাহলে যাবেন হচ্ছে লো ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল। আচ্ছা, বাইরে হবে এগুলো সবই হচ্ছে Q1। আমি একটু বুঝাই বলতেছি, এগুলো সমস্যা নেই। ইমপ্যাক্ট ফ্যাক্টর কি, Q1 কি, এগুলো বুঝাই বলতেছি। এটা যদি না পারেন তাহলে যাবেন হচ্ছে Q2 জার্নাল অথবা ইন্টারন্যাশনাল স্কোপাস ইন্ডেক্সড কনফারেন্স। এই হচ্ছে আপনাদের কি প্রেসিডেন্স নাকি? তাহলে বোঝেন জিনিসটা আগে, আমি সবগুলোর সম্বন্ধে আইডিয়া দিব, সমস্যা নেই। মানে সবচেয়ে প্রেফারেন্স থাকবে হচ্ছে এসও কনফারেন্সে। না পারলে হচ্ছে হাইব্রিড ফ্যাক্টর জার্নাল Q1, না পারলে হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল Q1, না পারলে লো ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল Q1। তাও যদি না পারেন তাহলে Q2 জার্নাল অথবা ইন্টারন্যাশনাল স্কোপাস ইন্ডেক্স কনফারেন্স। আচ্ছা, এগুলোর বাইরেও অনেক ভেন্যু আছে। কি বললাম? এগুলোর বাইরেও কি আছে? অনেক ভেন্যু আছে। যেমন নর্মাল অনেক কনফারেন্স আছে ইন্টারন্যাশনাল, যেগুলো কিনা আসলে স্কোপাস ইন্ডেক্স না, ঠিক আছে? আপনি চাইলে এগুলোতে পাবলিশ করতে পারেন পেপার, কিন্তু পাবলিশ করলে সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার যিনি, মানে আপনার মেইন টার্গেট কি, মানে আপনি কেন আসলে রিসার্চ করতেছেন সেটা অনেক ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ স্টুডেন্ট, এখন আপনারা যেহেতু স্টুডেন্ট আছেন বা আপনারা পাশ করে বের হবেন, তো আপনাদের মেইন টার্গেটটা হবে হচ্ছে আসলে হয়তো বা পিএইচডি করা। আপাতত আমি চিন্তা করলাম এটা, মানে যারা আর কি রিসার্চ ফিল্ডে যাবেন ওদের হয়তো মেইন টার্গেট হচ্ছে একটা ভালো জায়গায় ফুল ফান্ডেড পিএইচডি করা। তো এর বাইরে যদি আপনি অন্য কোথাও পাবলিকেশন করেন তাহলে সেটা আসলে আপনাকে পিএইচডিতে কোনো ধরনের হেল্প করবে না। আমি বোঝাতে পারতেছি? আপনার এস্টা কনফারেন্সের পাবলিকেশন যদি হয় তাহলে এটা সবচেয়ে বেশি আপনাকে হেল্প করবে। আমি একটু আপনাদের প্রথমে দেখাই যে আপনারা কিভাবে এস্টা কনফারেন্সগুলোকে আইডেন্টিফাই করবেন। আপনারা গাইড টু রিসার্চে যেতে পারেন, এই যে এই লিঙ্কটা দেখা যাচ্ছে স্ক্রিন। তো এখানে দেখেন, এখানে আপনাদের লিঙ্ক কিছু কনফারেন্সের লিস্ট দেওয়া আছে। তো এগুলো সবই আসলে এস্টা কনফারেন্স, সবগুলো না আসলে। প্রথম মনে হয় কয়টা, প্রথম 50টা মনে হয় এস্টা কনফারেন্স, এর পরেগুলো মনে হয় এস্টার না। এরপরে এ কনফারেন্স আছে, সেগুলো ভালো, সেগুলো খারাপ না। এ কনফারেন্স আছে, তারপর হচ্ছে বি প্লাস আছে, বি আছে, বিভিন্ন কনফারেন্স আছে। তো এদের মধ্যে কিন্তু যেগুলো টপ সেগুলো বেশিরভাগই মেশিন লার্নিং এর, যেমন হচ্ছে সিভিপিআর মেশিন লার্নিং এর কনফারেন্স, তারপর তারপর হচ্ছে নিপস মেশিন লার্নিং কনফারেন্স, আইসিসিপিআর মেশিন লার্নিং কনফারেন্স, ইসিসিপিআর মেশিন লার্নিং কনফারেন্স, ট্রিপল আই মেশিন লার্নিং এর, আইসিএম মেশিন লার্নিং এর, তারপর আইসিআরএ মেশিন লার্নিং এর। তার মানে হচ্ছে প্রথম 7টাই কিন্তু আসলে মেশিন লার্নিং কনফারেন্স, ঠিক আছে? এছাড়াও আরো অনেক আছে। তো এগুলো হচ্ছে থাকবে হচ্ছে মেইন টার্গেট। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে আনফরচুনেটলি আমি গত 2 বছর যে আছি এখানে ইউআইতে, আমি একটা পাবলিকেশন দেখিনি এখন পর্যন্ত এইসব এরকম কনফারেন্স। মানে আমি এখন পর্যন্ত ইউআইওর এস্টা কনফারেন্সের কোনো পাবলিকেশন দেখিনি। অথচ ইউআইতে কিন্তু অনেক স্টুডেন্ট যে প্রতি বছর পাস করতেছে। আচ্ছা, এই দিক থেকে আবার বুয়েট সিএসসি হঠাৎ করে আগায় গেছে। এখন বুয়েট সিএসসির আমি অনেক প্রোগ্রামকে দেখছি আন্ডারগ্রেডে এস্টা কনফারেন্সে পাবলিকেশন করে ফেলে, যেটা কিনা আসলে খুবই টাফ বিষয়। হ্যাঁ, যেমন কিছুদিন আগেও মানে বুয়েটের 2জন আন্ডারগ্রেড স্টুডেন্ট আপনার এসিএল এ পাবলিশ করতে পারে। এসিএল হচ্ছে কত নাম্বার দেখি দেওয়া,
এই যে এসিএল 20 নম্বরে, ঠিক আছে, মানে বেশি দিন না, এটা হচ্ছে আপনার জাস্ট গত মাসে, হ্যাঁ এসিএল পাবলিশ করলো ওরা। তো এটা আসলে বেশ ভালো হাইপ উঠছিল, অনেক জায়গায় এটা নিয়ে পোস্ট হয়েছে। তো এরকম এখন করতেছে আর কি বইটা প্লাবেন, আমি দেখলাম। তারপর আমার এক ফ্রেন্ডও যেটা করছে, আমার এক ফ্রেন্ডও হচ্ছে আপনার কি বলে এটাকে, আইসিডি এখানে পাবলিশ করছে পেপার। এরকম ভালো ভালো জায়গায় পাবলিশ হচ্ছে এখন বইটা, সিএসসি পড়াবে করতেছে এখন, বা এটা আমি দেখতেছি এবং সেটা ভালো আসবে। তো আগে আগে বইটা পড়াবে যেটা করতো, প্রথমে ট্রাই করতে হচ্ছে যে এখানে প্রথমে মানে অন্য কোনো জায়গায় না গিয়ে, কোনো অ্যাডমিশন নাই। কিন্তু এখন বইয়ের টিচাররা আস্তে আস্তে সাহসী হচ্ছে, না আমরা অনেক এগুলো করছি, ইটস টাইম টু কি, ইটস টাইম টু গেট টু দ্য টপ। তো যার ফলে দেখা যায় যে এক্সট্রা কনফারেন্সে পাবলিকেশন হয়ে গেলে একটা স্টুডেন্টের, তার আসলে পিছিয়ে ফিরে আর তাকাতে হয় না, তার তখন পিএইচডিটা পাওয়া খুব ইজি হয়ে যায়। কারণ এক্সট্রা কনফারেন্স কিন্তু ইজি না মোটেও। ইনফ্যাক্ট বড় বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি যারা করছেন তারাও আসলে বেশিরভাগই এক্সট্রা কনফারেন্সে আসলে পারে না পাবলিশ করতে। তো যার ফলে এটা আসলে খুব হাই প্রায়োরিটি একটা বিষয়। এবার সে হচ্ছে হাইপার ফ্যাক্টর Q1 জার্নাল, এই বিষয়ে আসে। তো Q1 হচ্ছে আসলে মনে করেন যে জার্নালের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি বেসিসে যেগুলো আসলে আগায় আছে আর কি, সেগুলো হচ্ছে Q1 জার্নাল, ঠিক আছে, মানে সেগুলো হচ্ছে ভালো। আচ্ছা এখানে একটা জিনিস করে রাখি, Q2 জার্নাল স্কোপ আছে লিখে রাখি। তো একটা জার্নাল Q1 Q2 নাকি সেটা আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা আসেন আমি একটু দেখাই। তো আমি একটা জার্নালের নাম আমি জাস্ট এমনি সার্চ দিই, প্যাটার্ন ইভলিউশন জার্নাল। তো এই যে সাইমাগো, এটা দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন যে একটা জার্নাল আসলে র্যাঙ্কিং বা কিরকম বা কি বিষয় আসে, এই জিনিসগুলো আপনি বুঝবেন। এখানে যাই আমরা, তো ঢুকলে দেখেন এখানে অনেক কিছু দেখাবে আসলে, যেমন হচ্ছে এখানে এখানে কি নিচে আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, এখানে Q1 নাকি, এখানে Q1 লেখা আছে। তারপর হচ্ছে এখানে আপনি দেখবেন যে এর ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর কোথায় আছে এখানে দাঁড়ান দেখি। সমস্যা নেই। এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই এটার জন্য। আপনি অ্যাড ব্লকার ইউজ করেন না? কোনটা? অ্যাড ব্লকার? না, অ্যাড ব্লকার আমি ইউজ করি না আসলে। কারণ অনেক সময় দেখা যায় যে আমার ভালো ভালো জিনিসগুলো সে ব্লক করে দেয়। আচ্ছা এখানে জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইচ ইন্ডেক্স আর একটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। এইচ ইন্ডেক্সটা হচ্ছে আসলে দেখে আপনি বুঝবেন যে আসলে যেসব জার্নাল বেশি পুরানো, হ্যাঁ, সেগুলোর এইচ ইন্ডেক্সও বেশি। এইচ ইন্ডেক্স মানে হচ্ছে সোর্ট অফ লাইক যে আপনার প্রত্যেক পেপারে অন অ্যান এভারেজ কতগুলো সাইটেশন হয় তার লাইফ টাইমে। মানে মনে করেন যে একটা জার্নালে একটা পেপার পাবলিশ হয়েছে, তো সেই পেপারটা তো ওখানে আজীবনই থাকবে মোটামুটি। তো ওই পেপারের যে আজীবন বা লাইফ টাইম, সেই লাইফ টাইমে ওখানে আসলে কত সাইটেশন হচ্ছে অন অ্যান এভারেজ, সেটা হচ্ছে আসলে এইচ ইন্ডেক্স। আর ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মোস্ট প্রবাবলি এক বছরে কতগুলো সাইটেশন হয় একটা পেপারে, সেইটা বুঝতে পারছেন। তো ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মোস্ট প্রবাবলি দেন, আমি দেখি। আচ্ছা আমি তো মানে অন্তর্গত খুঁজতেছিলাম, এটাই তো ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন বা ডকুমেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছে সোর্ট অফ লাইক ইম্প্যাক্ট ফ্যাক্টর। স্যার এটাই সাইটেশন কি? সাইটেশন মানে হচ্ছে, আমি একটু বুঝাই বলি, আমি একটা জাস্ট নর্মাল আপনাদের একটা উদাহরণ দিই। মনে করেন যে একটা পেপার সার্চ দিচ্ছি হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এটা আমি এখানে সার্চ দিব না, আমি সার্চ দিব হচ্ছে গুগল এক্সপ্লোরারে। এখানে একটু দেখছেন এখানে কি লেখা, 21,500 কত 59 নাকি? আচ্ছা এতগুলা পেপারে এটা সাইট মানে এটা রেফারেন্স দিছে এটা। রাইট রাইট, এতগুলো পেপারে রেফারেন্স দেওয়া হয়েছে। রেফারেন্স দেওয়া মানে কি? রেফারেন্স দেওয়া মানে হচ্ছে যে আপনাকে দেখা যাবে এখানে একটা পেপারের মধ্যে তো এটা ডাটা ইনফরমেশন কনক্লুশন ইউজ করা হয়েছে। আচ্ছা এখানে দেখেন আপনারা কিছু কিছু জায়গায় যে এই যে এখানে দেখছেন 12 লেখা যায়,
যে 12 লেখা, তারপর 427 লেখা। জি স্যার। তো এই 12 যদি আমি যাই তাহলে দেখেন কি হবে। এই যে একটা পেপার আছে, এই পেপারটাকে সে কি করছে, সে রেফার করছে, তাই না? তো যখনই এই পেপারটাকে যেহেতু রেফার করা হলো আর কি, তার মানে হচ্ছে এই পেপারের সাইটেশন এক বেড়ে গেল, বুঝতে পারছেন? যখনই কোনো পেপারকে অন্য পেপারে রেফার করা হবে, তখনই সেই পেপারের সাইটেশন কত বাড়বে? এক বাড়বে, বোঝা যাচ্ছে? তার মানে এই যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এই পেপারটাকে আসলে 21,559টা পেপারে কি করা হয়েছে, রেফার করা হয়েছে, বোঝা যাচ্ছে? এছাড়াও আচ্ছা স্যার, রেফার করার একটা লিমিট থাকা দরকার না? কারণ অতিরিক্ত যদি রেফার করে ফেলে সেক্ষেত্রে এটা কেমন দেখায় না, প্রয়োজনে অতিরিক্ত। না, এটা তো ভালো, আরো যত রেফার হবে ততই ভালো। মানে স্যার যেহেতু দেখা গেল পুরো এক্সাক্ট, আমি মনে করেন স্যার একটা পেপার নিয়ে কাজ করছি, কিন্তু সেটার এক্সাক্ট কাছাকাছি কোনো আমি প্রিভিয়াস পেপার পাইনি বা পেয়েছি, কিন্তু ওটা এখানে মেনশন না করলে হয় কোথায়? আপনার টার্গেট কি থাকে, সবচেয়ে বেশি পেপার মেনশন করা সাইটেশনের জন্য, এমন কি? মানে ওটা হতে পারে ভালো, মানে মনে করেন যখন দেখবেন যে আপনার পেপারটা অনেক জায়গায় মেনশন হচ্ছে, তার মানে হচ্ছে অনেকের কাজে লাগতেছে আপনার পেপারটা আসলে, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু স্যার আপনি যখন লিখবেন ওই সময়টার কথা আমি জিজ্ঞাসা করছি স্যার, মানে আপনি পাবলিশের সময় যখন মেনশন করবেন ওই সময়টার কথা স্যার জিজ্ঞাসা করছি, জানতে চাচ্ছি। না, ওই সময় কি করবো ওটা কোশ্চেনটা বুঝতে পারিনি আসলে। আচ্ছা, মানে স্যার হচ্ছে এখানে তো যেমন আপনি এখানে দেখালেন সার্ভিস অডিও নিড, এখানে তো আমরা স্যার দেখতে পাচ্ছি যে এটা আরো অন্যান্য পেপারে কাজে লেগেছে, যেমন 21,500 কত, কিন্তু স্যার আপনি যখন পেপারের ভেতরে ঢুকছেন সেখানে মনে করেন স্যার আরো 20টা বা 22টা পেপারকে তারা মেনশন করছে, তারা যখন পেপারটা পাবলিশ করছে। তো স্যার আমি জানতে চাচ্ছি যে তারা যখন মেনশন করছে তারা কি এক্সাক্ট প্রয়োজনীয় ওগুলোই মেনশন করছে, নাকি স্যার দেখা গেল হালকা রেফারেন্স আছে সেক্ষেত্রে মেনশন করছে? মানে দেখা গেল সাইটেশনের জন্য কেউ যদি অতিরিক্ত মেনশন করে, মানে এটা মিসইউজ করে কিনা ওইটা জানতে চাচ্ছি, বা এটা কিভাবে প্রিভেন্ট করা হয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি, আমার কিন্তু অন্য পেপারকে সাইড করে কোনো লাভ নেই। মানে আমি যখন পেপার লিখবো তখন অন্য পেপারকে সাইড করে কিন্তু আমার কোনো আসলে লাভ নেই। মানে সাইড করলে কিন্তু আমার পাবলিকেশনের চান্স বাড়বে না। তার মানে হচ্ছে আমি সাইড তখনই করবো যখন আসলে সাইড করা দরকার। মানে এটা করে আমার কোনো লাভ নেই। মানে আমি মনে করেন যে এই পেপারটাকে সাইড করলাম, মানে সাইড করে আমার লাভ কি বড়? লাভ আছে? রিলেভেন্ট না হলে তো কোনো লাভ নেই। বাড়ানো, হ্যাঁ হ্যাঁ স্যার ওয়ার্ড কাউন্ট বাড়ানো স্যার। ওয়ার্ড কাউন্ট কি সাজেশন দিয়ে বাড়ানো যায় আর কি? ওয়ার্ড কাউন্ট আজ পর্যন্ত দেখে বাড়ানো যায়। বাড়ানোর জন্য কি সাজেশন করা লাগে এত কষ্ট করে? স্যার আমি করছি তো ওটাই আর কি। ইনফ্যাক্ট এই যে কনফারেন্স গুলো বললাম আপনাদের, যে এসব কনফারেন্স, এখানে পেজ লিমিট থাকে, তো এখানে পেজ লিমিট থাকে 7 পেজ 8 পেজ। তা আপনি ওয়ার্ড কাউন্ট বাড়াতে আর আপনার ক্ষতি, আপনার ক্ষতি, বুঝতে পারছেন? এই পেপারের কত পেজ এটা দেখেন তো, এটা হচ্ছে 15 পেজের একটা পেপার, ঠিক আছে? তো তার মানে হচ্ছে 15 পেজের না মনে হয়, এটা কত, এটা হচ্ছে 10 পেজের পেপার একটা। কিন্তু দেখেন আপনাদের থিসিস কিন্তু হয় হচ্ছে কত পেজের, 70 পেজের 80 পেজের হয় নাকি? জি স্যার। পেজ বাড়ালে কিন্তু যে কাজের হবে জিনিস তা কিন্তু না আসলে, এটা মনে রাখবেন। আর হচ্ছে দেখেন থিসিস গুলো তো স্যার একটা বইয়ের মতো আছে, বইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখাই, সাইটেশন যেমন পেপারের হয় তেমন রিসার্চারেরও হয়। যেমন আমি কাকাকে যে সার্চ দিব আপনাদের, মনে করেন যে স্বাক্ষর স্যারের কি প্রশ্ন আছে একটু দেখি, তাহলে বোঝা যাবে। স্বাক্ষর স্যার যেমন গুগল স্কলার আছে, হ্যাঁ, তো ওনার সাইটেশনের সংখ্যা হচ্ছে কত? 942। এটা কিভাবে হইলো? এটা হইলো হচ্ছে ওনার সব পেপার যেগুলো আছে আজ পর্যন্ত সবগুলো যত সাইটেশন আছে সেগুলো যোগ করলে হয় হচ্ছে কত? 942। বুঝতে পারছেন? স্যার দেওয়ান ফরিদ স্যারের মেবি স্যার আমাদের ইউআইবি থেকে স্যার হাইয়েস্ট সাইটেশন আছে। হ্যাঁ 1000 সামথিং, 1500 সামথিং। হ্যাঁ, যদি কেউ নেগেটিভলি পেপারকে রেফার করে তাহলে তো স্যার তার সাইটেশন বেড়ে গেল। নেগেটিভলি পেপারকে রেফার করা যায় না। আপনার তো ওটা আপনি একটা ইনফরমেশন ইউজ করলে ওটা ওই পেপার থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। মানে আপনি মনে করেন একটা জিনিস পুরো নেগেটিভ, মানে এটা ভালো হয় না এই পেপারের মধ্যে, তা আপনি কেন ওটা ইউজ করবেন? ইউজ করবেন না, তাই না? মানে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি কোনো পেপার লেখেন এমন যেটা হচ্ছে রিভিউ পেপার, যে অন্যান্য কাজের কাছে রিভিউ করতেছেন পেপারের মধ্যে, সেই ক্ষেত্রে নেগেটিভ রেফারেন্স হতে পারে। কিন্তু দেখেন রিভিউ পেপারের সংখ্যা কিন্তু খুব কম,
যারা রিভিউ পেপারের সংখ্যা কিন্তু এত বেশি না। দেয়ার আর ভেরি ফিউ রিভিউ পেপারস। স্যার সাইটেশনের সাথে কি আরো কোনো ফ্যাক্টর আছে যেটা অনেক ইম্পর্টেন্ট? না, ইম্পর্টেন্ট তো আসলে অনেক ফ্যাক্টরি থাকতে পারে। যেমন যেমন অনেক সময় এমন হয় যে একটা পেপার খুব ভালো কিন্তু তেমন সাইটেশন হয় না। ইয়েস স্যার। এটা হতে পারে, হ্যাঁ। কিন্তু সাইটেশন হচ্ছে মানে একটা একটা আর কি বড় ফ্যাক্টর, যেটা দেখে মানুষজন বুঝতে পারে যে এটা আসলে আইইএইতে স্যার একটা ইয়ে আছে না, ইমপ্যাক্ট ফ্যাক্টর, মানে কতক্ষণ আগে আপনি না। ইম্প্যাক্ট ফ্যাক্টর তো আসলে সাইটেশনের সাথে সম্পর্কিত, বুঝতে পারছেন? ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কিন্তু সাইটেশনের সাথে সম্পর্ক আছে, হ্যাঁ। তো একটা জিনিস দেখেন, হ্যাঁ স্যার পাবলিশারও তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ। তো এখন একটা বিষয় দেখেন, তো সাকুর স্যারই বলেন বা দেওয়ান ফরিদ স্যারই বলেন, ওনাদের সাইটেশন কিন্তু বেশ ভালো, কিন্তু তারপরেও কিন্তু ওনার সাইটেশন হচ্ছে কত, সব মিলায় হচ্ছে 1500 বা হচ্ছে 1000 এরকম। তো এখন দেখেন এই ব্যাপারটার একার সাইটেশন কত, 2559। তার মানে যারা এই পেপারটা লিখছেন, কারা লিখছেন এই পেপারটা, এই যে আশিস ভাসপানি, নোয়াম সাজিদ, ওদের কিন্তু এক ঠেলাতেই সাইটেশন বেড়ে গেছে কত, 21559। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার আমরা- এই পেপারে স্যার এত সাইটেশন কেন স্যার, কিসের উপরে? এটা ট্রান্সফরমারের উপরে, ট্রান্সফরমার মানে সম্পূর্ণ নতুন একটা আইডিয়া নিয়ে ওরা আর কি আলোচনা করছে এখানে। এটা খুবই যুগান্তকারী আইডিয়া নিয়ে আলোচনা করছে। টাইটেলটা এমন কেন স্যার? এটা তো সুন্দর, আমার কাছে লাগছে, মানে একটা অ্যাবস্ট্রাক্ট। তারপর এরকম আরো হাইলাইট টাইপ পেপার আছে, ধর আপনাকে দেখাই। এটা কত সাইটেশন? 30,906 নাকি? প্রায় 30 আপ। ঠিক আছে। তো এগুলো হিউজলি সেলেক্ট পেপার, খুব ভালো পেপার আর কি। এটা পাবলিশ হয়েছে কোথায় আমি দেখি। আচ্ছা, এটা দেওয়া নেই এখানে। এটা as far as I know, এটা পাবলিশ হয়েছে হচ্ছে নিপসে বা ট্রিপলিআইতে, মানে এটাও এক্সট্রা কনফারেন্সে পাবলিশ হয়েছে। যাই হোক, এই রিসার্চটা ছিল আসলে পিএইচডি থিসিস ছিল একজন ব্যক্তির আর কি, ইয়ান গুডফেলোর নাম, এই যে এই লোকের। তো সেখানে আর কি সে এটা পাবলিশ করছে। তো এখানে গেলেও অনেক কিছু দেখতে পাবেন, বিবটেকে গিয়ে যে ইনফরমেশনগুলো এখানে আছে। তো আমার যিনি সুপারভাইজার মানে পিএইচডি, তো ওনার প্রোফাইল ওনার হচ্ছে, উনি মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে, যে এটা হচ্ছে ওনার প্রোফাইল আর কি। তো উনি ক্যান্সার নিয়ে কাজ করে আর কি, মেনলি মানে ক্যান্সার বায়োইনফরমেটিক্স। তো ওনার সাইটেশন ভালোই আর কি, খারাপ না। 63,000। হ্যাঁ, না এটা হচ্ছে আপনি দেখেন পেপারগুলো কিন্তু সাইটেশন অনেক বেশি, 8,400, 7,869 এরকম আর কি। এই কারণে হ্যাঁ 63,000, হ্যাঁ। এবং উনি কিন্তু এক্সপোনেনশিয়ালি স্যার প্রতি বছরই বাড়তেছে। হ্যাঁ, আর উনি কিন্তু মানে এমন না যে অনেক বেশি দিন রিসার্চ করতেছেন আর কি, উনি কিন্তু নর্মাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, উনি কিন্তু প্রফেসর এখনো হয়নি। সো হচ্ছে ওনার আরো অনেক পোটেনশিয়াল আছে আর কি, আমার যেটা মনে হয়। যাই হোক, তো এটা হচ্ছে মোটামুটি একটা মেট্রিক দেখালাম আপনাদেরকে। তো আরেকটা হচ্ছে বিষয় যেটা, যে এটাই বললাম আর কি, মানে আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখেন। হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর মানে আসলে কি? হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর মানে হচ্ছে আসলে ওভার 5, মানে 5 এর উপরে ইমপ্যাক্ট ফ্যাক্টর আর কি। ঠিক আছে, যখন পেপারের ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকবে 5 এর উপরে, তখন বুঝবেন সেটা হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর। যেমন কিছু জার্নাল আছে এরকম, যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে অক্সফোর্ড বায়োইনফরমেটিক্স, এটা হচ্ছে 5.6, এটা একটা হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল। তারপর হচ্ছে মনে করেন এক্সপার্ট সিস্টেমস অ্যাপ্লিকেশনস, এটা যদি যাই, এটাও হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে প্যাটার্ন রিকগনিশন জার্নাল আছে একটা। স্যার আমেরিকা কি সবচেয়ে টপে কম্পিউটার সায়েন্সের রিসার্চে? হ্যাঁ অবশ্যই, কারণ আমেরিকায় তো অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, যেমন হচ্ছে আপনার স্ট্যানফোর্ড, এমআইটি, কার্নিগান মেলন। সো অবশ্যই আমেরিকা টপে। তো এগুলো হচ্ছে মোটামুটি আপনাদের মানে ইমপ্যাক্ট ফ্যাক্টরের বিষয়বস্তু। আর মিডিয়াম যদি আপনি বলেন, মিডিয়াম হচ্ছে আপনার কত, 2 থেকে 5, এটা হচ্ছে মিডিয়াম।
আর লো হচ্ছে কি, লো হচ্ছে আসলে 1 থেকে 2, 1 থেকে 2, হ্যাঁ 1 থেকে 2। আর Q2 থাকে ইনভার্স ফ্যাক্টর, কিন্তু ওটা অত ভালো না আর কি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এটা একটা আইডিয়া মনে হয় গেল মোটামুটি। কিন্তু দেখেন মানে এই দুটার সাথে কিন্তু অন্যগুলোর কিন্তু কোনো কম্পারিজন হবে না। মানে হচ্ছে এই দুটা না, সরি এই দুটা মানে এরা হচ্ছে খুব ভালো আর কি। মানে এটা হচ্ছে একদম মানে এই দুটাই করতে পারলে খুব ভালো। আর পরেরগুলো খারাপ না, কিন্তু পরেরগুলো হচ্ছে এদের মতো অবশ্যই ভালো না আর কি, মানে এদের চেয়ে অনেক খারাপ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে পাবলিকেশন করতে হলে আসলে কি করতে হবে, তাই তো? এক নম্বর কথা হচ্ছে এসব জায়গায় পাবলিকেশন করতে হলে আপনাকে আপনাদের ফিল্ড, মানে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন সেই ফিল্ডে যা যা কাজ হয়েছে এই পর্যন্ত সবকিছু আগে ভালো মতো বুঝতে হবে এবং সবকিছু নিজের আয়ত্তে আনতে হবে আগে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে এমন কোনো কাজ করতে হবে ওই ফিল্ডে যেটা আসলে আগে আসলে নর্মালি কেউ করে না, বা হচ্ছে আগের যেই কাজ ছিল তার চেয়ে আসলে রেজাল্ট অনেক অনেক ইমপ্রুভ করছে। মানে এমন কোনো কাজ যেটা মানুষ করলে মনে করে যে আরে জোস্ত এটা, বুঝতে পারছেন? Yes, sir. তাহলে আসলে পাবলিকেশন এই 2 জায়গায় হবে। এখন মেইনলি আসলে এই 2 জায়গায় পাবলিকেশন হয় হচ্ছে আপনার মাস্টার্স আর হচ্ছে পিএইচডিতে। কারণ কি? কারণ হচ্ছে আন্ডারগ্রেডে কিন্তু আসলে কি শেখার জায়গা না, আন্ডারগ্রেড তো আসলে কি শেখার জায়গা। তো আন্ডারগ্রেড যেহেতু শেখার জায়গা, কাজে এখানে আসলে মানে পাবলিকেশন এত ভালো জায়গায় হবে এটা নর্মালি মানুষ আশা করে না আসলে। হ্যাঁ, নর্মালি মানুষের আশা করে না। আর যদি কেউ পাবলিকেশন করতে চায় আন্ডারগ্রেড থাকা অবস্থায় এরকম জায়গায়, তাহলে তাকে আসলে 3rd ইয়ার থেকেই আসলে তার রিসার্চ শুরু করে দেওয়া উচিত। আমি কি বুঝতে পারতে পারলাম? Yes, sir. এই যে বুয়েটের যে কয়টা গ্রুপ আন্ডারগ্রেডে পাবলিকেশন করছেন মানে এইসব জায়গায়, তারা অলমোস্ট সবাই 3rd ইয়ার থেকে রিসার্চ শুরু করে দিয়েছে। কিভাবে শুরু করে দিয়েছে? আসলে শুরু করা কোনো কঠিন বিষয় না। আপনি যদি এনাফ মোটিভেশন বা এনাফ এনথুজিয়াজম নিয়ে কোনো স্যারকে অ্যাপ্রোচ করেন যারা ভালো রিসার্চ করছেন, তারা কেউ আপনাকে না করবে না। তখন দেখা যাবে আপনাকে তারা কোনো একটা থিসিস গ্রুপের সাথে অ্যাটাচ করে দিবে, অ্যাটাচ করে দিয়ে আপনাকে তাদের সাথে কাজ করার সুযোগ করে দিবে। যার ফলে আসলে আপনি অনেক কিছু শিখবেন, তখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, যার ফলে আলটিমেটলি আপনার আন্ডারগ্রেড শেষ হতে হতে আপনার আসলে একটা বড় অভিজ্ঞতা হয়ে যাবে। দেখা যায় যে এই গ্রুপ যেগুলো আসলে আন্ডারগ্রেড গ্রুপ বুয়েটের যারা পাবলিশ করছে এগুলো, তারা বেশিরভাগই আসলে আন্ডারগ্রেড শেষ হয়ে যায়, হওয়ার আরো 8 মাস পরে তারা পাবলিকেশনটা তাদের হয়। বুঝতে পারছেন? মানে এমন কিন্তু না যে আন্ডারগ্রেড শেষ হয়ে যাবে পাবলিকেশন হয়ে গেছে, তা কিন্তু না। আন্ডারগ্রেড শেষ করলে আরো 8 মাস পরে বা 1 বছর পরে পাবলিকেশনটা হয়। কথা বোঝা যাচ্ছে? স্যার আমার ইচ্ছে ছিল স্যার একটা অ্যাটলিস্ট একটা ভালো মানের পেপার বাইর করা বা আর্টিকেল বাইর করা। আর স্যার আমি যখনই স্যার এরকম পেপার পড়তে গেছি স্যার, যেগুলো এত কঠিন মানে মানে রেফারেল পেপার যেখানে না, আপনাকে করতে হবে কেন করে? আপনি আগে করবেন কি, আপনি যেই ফিল্ডে পেপার পড়তেছেন ওইটা একটা লিস্ট করবেন যে আমি এই পেপারগুলো একটু দেখবো, আর বা এগুলো আমার টবে আছে পেপারগুলো। আপনি কোন ফিল্ডে রিসার্চ করছেন? স্যার আমি রিসার্চ করতেছি না, এবার স্যার আমার ইচ্ছা ছিল স্যার, কিন্তু মানে আমি হ্যাঁ, মানে কোন ফিল্ডে, সেটা কোন ফিল্ডে? স্যার ইমেজ প্রসেসিং, তারপরে ভয়েস রিকগনিশন। না, এরকম টপিক এরকম আমি বলছি না, প্রবলেম বলছি না। আমি বলছি যে মানে কোন টপিকের উপর আর কি, মানে এটা কি এনএলপি নাকি ইমেজ মানে কম্পিউটার ভিশন নাকি হচ্ছে ওয়েব, এটা বলতেছে। স্যার ইমেজ প্রসেসিং কোনটার উপর পড়ে আমি জানি না। হ্যাঁ, আপনি কি ইমেজ প্রসেসিং এর উপর কোনো কোর্স করেছেন? মানে যেটা হবে সুভাষ কোর্স, বড় কোনো কোর্স? না স্যার ওরকম কোনো কোর্স করে। হ্যাঁ, তাহলে এটাকে আপনাকে করতে হবে আগে। আপনি ইমেজ প্রসেসিং এর উপর ইউডেমি হোক বা কোর্সেরা হোক সে জায়গায় একটা বড় কোর্স করেন, যেটা কিনা আসলে আপনার বেশ ভালো মতো কভার করে সবকিছু। এরপরে আপনি যান হচ্ছে পেপারের দিকে। এরপরে আপনি পেপার পড়া শুরু করেন, যেগুলো বোঝেন না ওগুলো দাগায় রাখেন, ওগুলো আবার পড়েন। এভাবে আস্তে আস্তে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। শুরুতে পেপার পড়লে তো বুঝবেন না কিছু। বুঝতে পারছেন কি বললাম? রিসেন্টলি আমার খুব শখ হয়েছে যে আমি রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে পড়াশোনা করবো। বুঝতে পারছেন? আমি এই জন্য প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি কোর্সের একটা কোর্স শুরু করছি। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা কোর্স আছে 4টা রিইনফোর্সমেন্ট লার্নিং এর উপরে। আমি 4টা কোর্স শুরু করছি করা। তা আমি আগে 4টা কোর্স শেষ করব। শেষ করার পর আমি এই যে মানে কিউ লার্নিং বলে একটা বিষয় আছে, কিউ লার্নিং, তো ওইটা আমি শিখবো। এরপরে কিছু কোডিং করবো,
এরপরে আমি পেপারের দিকে যাবো, এর আগে যাবো না। কিন্তু এর আগে যদি আমি যাই তাহলে বেগুন আমার সময় নষ্ট হবে আমাকে, বুঝতে পারছেন? তার মানে আগে আমি 4টা কোর্স করবো এটার উপরে, রিইনফোর্সমেন্ট লার্নিং এর উপর 4টা কোর্স আছে কোর্সের, সেই 4টা কোর্স আমি আগে শেষ করবো। তারপরে আমি স্পেশালাইজ করতেছি কিউ লার্নিং এর উপরে, কিউ লার্নিং এর উপরে আমি 8টা কোর্স করবো ইউটিউবে। এরপরে আমি যাবো হচ্ছে আমার কি পেপারে। বোঝা যাচ্ছে বিষয়টা কি বললাম? কাজেই আপনার বেসিকটা গড়ে তোলা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি বেসিক জিনিসপত্রগুলো না জানেন আপনি তো পেপার করতে পারবেন না আসলে, তাই না? এটা আপনার টাফ আসবে তখন। আচ্ছা, আর কোনো টপিক কি আজকে বাকি আছে কভার করার? আমি মোটামুটি সবই আসলে বলছি। আর এমনিতে আপনাদের কোনো কোয়েশ্চেন কি আছে? স্যার মেশিন লার্নিং এর জন্য স্যার ইউটিউব বাইতে মানে অনেকগুলা টিউটোরিয়াল দেখলাম স্যার, কিন্তু কোনো কি এমন টিউটোরিয়াল আছে স্যার যেটা অনেক ভালো? তা আমি যেটা আপনাদের সাজেস্ট করবো আর কি সেটা হচ্ছে যে আপনারা মানে এআই, প্যাটার্ন এবং মেশিন লার্নিং এই 3টা কোর্স আপনারা করেন ইউআইতে। হ্যাঁ স্যার। এরপরে আপনাদের যেটা হবে একটা আইডিয়া হয়ে যাবে মোটামুটি যে আচ্ছা এখানে এই জিনিসপত্র আছে, এবং আপনারা হয়তোবা বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট পাবেন। হয়তোবা কেউ হয়তোবা মনে করবেন যে হ্যাঁ যে ডিপ লার্নিংটা খুব ভালো, কারো মনে হবে যে না ডিপ লার্নিং এর ভালো লাগছে না, আমার এসভিএম ভালো লাগে, কারো মনে হবে যে এসব কিছু না, কম্পিউটার ভিশন ফিল্ডে আমি যাবো, কারো মনে হবে যে হ্যাঁ আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ যাবো। ঠিক আছে, এগুলো এক একজনের এক একটা মনে হবে। তখন সেই অনুযায়ী আপনারা আর কি পড়াশোনা করবেন। তখন মানে স্যার আমি বলতেছি যে ফ্রি টাইমে আগে আগে স্যার শেখার জন্য মানে যদি আপনি মানে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং বিষয় শিখতে চান তাহলে বেস্ট হচ্ছে কোর্সেরা ডিপ মেশিন লার্নিং এর উপর একটা কোর্স আছে, আর ডিপ লার্নিং এর উপর 4টা কোর্স আছে। হ্যাঁ, এই 5টা কোর্স আপনি শেষ করে ফেলেন আগে, বুঝছেন? মেশিন লার্নিং এর উপর একটা কোর্স, আর ডিপ লার্নিং এর উপর কয়টা কোর্স? 4টা। এই 4 আর 1 5, এই 5টা কোর্স আপনি ওখানে কিছু পরীক্ষাও আছে, কিছু কোডিং টেস্ট আছে, ওগুলো সহ শেষ করবেন। তাহলে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে যদি আপনি আগে থাকতে চান আর কি। স্যার যাদের প্রোগ্রামিং ভালো লাগে বা জিনিস বানাতে ভালো লাগে প্রোগ্রামিং করে, ওরা কি মেশিন লার্নিং এ যাওয়া উচিত নাকি ডেভেলপমেন্ট? না, ডেভেলপার কিন্তু মেশিন লার্নিংও আছে। আচ্ছা, আমাদের দেশে একটা ধারণা কি যে ডেভেলপার মানে হচ্ছে কি, ডেভেলপার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপার অথবা কি ওয়েব ডেভেলপার অথবা কি আইওএস ডেভেলপার, এর বাইরে কিন্তু কোনো ডেভেলপার নেই। আছে কোনো ডেভেলপার নেই এর বাইরে। না, এই ধারণাটা আসলে সত্যি না। এখন বর্তমানে আরেকটা নতুন জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে মেশিন লার্নিং ডেভেলপার। ঠিক আছে, তো এদের কাজটা আসলে কি? মেশিন লার্নিং ডেভেলপাররা থিওরি নিয়ে এত বেশি তারা কনসার্ন না, বা তারা আসলে নতুন কোনো জিনিস বের করার জন্য এত বেশি কনসার্ন না। কিন্তু তাদেরকে আপনি যদি একটা অ্যালগরিদম দিয়ে দেন মেশিন লার্নিং এর, তাহলে তারা সেটা সুন্দর মতন মানে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে, যেমন সেটা টেনসরফ্লো হোক বা সেটা কেরাস হোক বা পাইটর্স হোক, সেটা ইউজ করে তারা আসলে সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারে। বুঝতে পারছেন? তারা হচ্ছে মেশিন লার্নিং ডেভেলপার বলে তাদেরকে। সেটা কি কাজেই জিনিসটা বানাতে পছন্দ করেন বা এতটা রিসার্চে যাদের আগ্রহ নাই, তারা মেশিন লার্নিং ডেভেলপার হতে পারে। ইট ইজ এ ফিজিবল অপশন। আচ্ছা, লাস্ট একটা কথা বলে শেষ করি আজকের বিষয়টা। আর তো এবার আমি মেশিন লার্নিং কোর্স নিয়েছি আর কি, তো ওইটা আমি আপনাদের দিতে পারি লিঙ্কটা চাইলে। ওখানে মোটামুটি ভালো রিসার্চ পাবেন মেশিন লার্নিং এর উপরে। আমি কি শেয়ার করবো লিঙ্কটা নাকি? ইয়েস স্যার, একটু প্লিজ লিংকটা শেয়ার করে। প্লিজ স্যার। তাহলে এখন আমি এখানে শেয়ার করে দিই। মানে আপনাদের তো আসলে মানে অনেক পরীক্ষার অনেক কিছু হইলে সবই যাবে, আমি চাইছিলাম আরো একটু পড়াতে, কিন্তু আমি আসলে মানে আমার মন মতো পড়াতে পারিনি। আর একটু বড় ইচ্ছা ছিল আমার, বাট হচ্ছে মোটামুটি ভালোই হিস্ট্রি কভার করছি। আপনারা মোটামুটি আপনাদের লজিস্টিক রিলেশনের বেসিক থিওরিগুলো পাবেন এখানে, তারপর নিউরাল নেটওয়ার্কের ফর প্রপাগেশনের বিস্তারিত ম্যাথমেটিক্স পাবেন এখানে। দেখবেন মানে মোটামুটি সবকিছু খুব ম্যাথমেটিক্যালি সব বোঝানো আছে এবং থিওরি জিনিসগুলো। তারপরে হচ্ছে আপনারা এখানে ব্যাক প্রপাগেশনের ফুল ইমপ্লিমেন্টেশন পাবেন এখানে মোটামুটি একদম ডিফারেন্সিয়েশন সহ। তো অনেকে খারাপ লাগতে পারে এগুলো দেখে যে কেন এত ম্যাথ, কিন্তু ম্যাথ দরকার আসলে মেশিন লার্নিং বোঝার জন্য। এরপরে মডেল ইভ্যালুয়েশন আছে, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স আছে, তারপর সিএনএন বিষয়ে বিস্তারিত আছে, তারপরে হচ্ছে এনএলপি বিষয়েও কিছু জিনিসপত্র মানে কভার করছি আর কি। তো এটা দেখতে পারেন মোটামুটি, আমি আপনাদের দিয়ে দিচ্ছি ড্রাইভের লিঙ্কটা আমার।
এই ভিডিও রেকর্ডিংগুলো এখানে আছে আর কি। হ্যাঁ, পিছনে যাই। আচ্ছা, এখানে মেসেজ দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা সরিয়ে করতে পারেন আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো লাস্ট আমি একটা কথা বলে শেষ করবো আজকের বিষয়বস্তু। সেটা হচ্ছে যে আসলে পিএইচডি তে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে কি কি দেখা হয় আসলে। মানে আমি যেহেতু এখানে অ্যাপ্লাই করছি সেহেতু আমি এটাই বলতে পারবো আর কি। আমি অন্যান্য ফিল্ডে যেহেতু অ্যাপ্লাই করিনি কখনো তেমন একটা, সেহেতু আমি অত ভালো মতো অন্য বিষয়গুলো বলতে পারবো না। আমি আজ পর্যন্ত সবচেয়ে বড় দুইটা পদে আমি অ্যাপ্লাই করে সুযোগ পাইছি আর কি। তার মধ্যে একটা হচ্ছে এনইউএস পিএইচডি, মানে আমার স্বপ্নের জায়গা ছিল এনইউএস, এই জন্যই বারবার বলতেছি আর কি। আর আমার খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার। আর 2 নাম্বার হচ্ছে আপনার এমএল এক্সপার্ট ইন আইসোলেট বাংলাদেশ আইসোলেট ডিভিশন। তো বাংলা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আসলে মেশিন লার্নিং এক্সপার্ট নেওয়া হয়েছিল আর কি, সেখানে সুযোগ পেয়েছিলাম। আর হচ্ছে এনইউএস পিএইচডি, এই দুটা জিনিসই আমি সুযোগ পেয়েছি। তো এই দুটাই অনেক বড় পদ ছিল আর কি আমার জন্য। হ্যাঁ, বিশেষ করে এই পদটা অনেক বড় ছিল, তো এটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিকে ম্যানেজ করার একটা আর কি পদ ছিল এটা। তো এখন বিষয় হচ্ছে যে এই দুটো আসলে আলটিমেটলি যেটা হয় কনফ্লিক্ট হয় আর কি। মানে হচ্ছে আমার মেশিন লার্নিং এক্সপার্টের যে জবটা ছিল সেটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে জুন মাসে, মানে হচ্ছে এই যে জুন আসতেছে যে আগামী পরশুদিন জুন মাস। কিন্তু এইটা আলটিমেটলি আমাকে ছেড়ে দিতে হয়েছে, কারণ আমার পিএইচডি শুরু হবে কবে? অগাস্টে, বুঝতে পারছেন? তো তার ফলে এটা আমার করা হয়নি আলটিমেটলি আর, যেহেতু আমার আসলে পিএইচডি ক্যাশ করতেছে এটা। আচ্ছা, এখন কিভাবে আসলে হয়, মানে প্রসিডিওরটা কি? মানে আমার এবারে পিএইচডি আপনি যখন করতে যাবেন ফুল ফান্ডেড কোথাও, এটা আসলে কি করতে হয় আসলে এখানে? আচ্ছা, পিএইচডির জন্য নাম্বার 1 হচ্ছে রাইটিং স্কিল। তো ইউআইতে রাইটিং স্কিল না, আমি আরেকটু বলি টেকনিক্যাল রাইটিং স্কিল। টেকনিক্যাল কথা যুক্ত করতে হবে। তো আমি ইউআইতে এমন এমন স্টুডেন্ট দেখছি যাদের ইংলিশ পড়তে গিয়ে আমি ইংলিশ ভুলেই যাই। এটা সত্যি কথা। মানে ইংলিশ পড়তে গিয়ে আমি ইংলিশই ভুলে যাই, যে আমি যে ইংরেজি কিছুটা পারি এটাই আমি ভুলে যাই মাঝে মাঝে। হ্যাঁ, তো এই ইংলিশ নিয়ে সম্ভব না। যাদের ইংলিশের অবস্থা খুব খারাপ তাদের হয় ইংলিশটা অনেক ইমপ্রুভ করতে হবে, তাহলে আসলে পসিবল হবে না। আসলে এটা কখনো পসিবল হবে না। মানে আপনার পেপার কেউ আপনাকে লিখে দিবে না পিএইচডি থেকে, এত সময় নেই কোনো স্যারের। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে হাই সিজিপিএ। এটা আপনাকে অনেক হেল্প করবে। এখন এইটা দেখে অনেকে মন বেজার হলেও কিছু করার নাই, কিন্তু হচ্ছে পিএইচডি ক্ষেত্রে আপনার সিজিপিএটা পুরোপুরি ইম্পর্টেন্ট এবং স্যাররা এটা দেখে। এখন আপনারা বলতে পারেন কেন এটা দেখবেন, এই কেন কোনো উত্তর আমার কাছে নাই, কিন্তু যেটা হয় সেটা আমি বলতেছি আপনার কাছে। আর 3 নম্বর হচ্ছে পাবলিকেশন। যাদের এই তিনটাই ভালো আছে ওরা মোটামুটি নিশ্চিত থাকেন যে ওনারা ভালো কোনো জায়গাতেই পিএইচডি করতে যাবেন এবং ফুল ফান্ডেড। এবং ফুল ফান্ডেড তো বটেই, আপনারা টাকাও পাবেন পিএইচডি করতে গেলে। কিন্তু খালি ফুল ফান্ডেড না, কিন্তু মানে এমন না যে খালি আপনার বেতন দিতে হবে না, এমন না। মানে আপনাকে ওরা এক্সট্রা টাকাও দেবে এবং ওই টাকা দিয়ে ফ্যামিলি চালানো যায় একটা, মানে এত টাকা দেওয়া হয়। একটা ভালো ইনস্টিটিউটে টাকা দেওয়া হয় কিরকম আপনাদের একটা আইডিয়া দিই। মোটামুটি 1 লাখ থেকে মানে 100K থেকে 200K পর্যন্ত টাকা দেওয়া হয় একটা ভালো জায়গায় পিএইচডি করতে গেলে। এবং প্লাস হচ্ছে ফুল ফান্ডেড, মানে হচ্ছে আপনার কোনো টিউশন ফি নাই, দেয়ার ইজ নো টিউশন ফি। বুঝা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, আর যখন আমরা আপনাদের পিএইচডি ক্ষেত্রে পিএইচডি ইন্টারভিউ হয়, ঠিক আছে, পিএইচডি ইন্টারভিউ হয়, ওই ইন্টারভিউতে মানে স্বনামধন্য কোনো শিক্ষক সেই বিশ্ববিদ্যালয়ে আপনাকে কোনো ধরনের কোয়েশ্চেন করবেন এবং আপনার থিসের উপর অনেক ধরনের কোয়েশ্চেন করবেন আপনাকে, ঠিক আছে? তো এখন পিএইচডি ইন্টারভিউয়ে আসলে তারা কোয়েশ্চেন করে হচ্ছে টেকনিক্যাল এবং থিওরি অনেক কোয়েশ্চেন করে ওনারা। আমি কারো নাম উল্লেখ করবো না, কিন্তু এর আমি কিছু কিছু স্টুডেন্ট জানি
যারা আসলে এইখানে গিয়ে ঠেকে গেছে, মানে তাদের এগুলো সবই আছে, কিন্তু এইখানে গিয়ে তারা আসলে ঠেকে গেছে আসলে। এই জন্য আমি বারবার বলি যে আপনার থিওরিটা ইমপ্রুভ করবেন, কিন্তু অবশ্যই যাদের এখানে সিজিপিএ হাই আছে তাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলতেছি যে আপনার থিওরির যে বেসিক বিষয়গুলো সেগুলো আপনারা একদম ক্লিয়ার রাখবেন, যেন আপনারা ইন্টারভিউতে না আটকে যান, বুঝতে পারছেন? আর যেটা লাগে সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। এটা আসলে এটা আবার কি, তাই না? এগুলো কি বলছে স্যার, পার্সোনাল স্টেটমেন্ট জিনিসটা আবার কি? আচ্ছা, এটা শুনে মনে হবে কি জানেন যে এটা মানে গাল গল্প। এটা শুনে মনে হবে কি এটা একটা গাল গল্প। না, এটা গাল গল্প না করো। পার্সোনাল স্টেটমেন্টটা হচ্ছে কি নিজের সম্বন্ধে লেখা। এই যে এখন আপনার আবার বলবেন নিজের সম্বন্ধে লেখা মানে কি? নিজের সম্বন্ধে সবাই তো ভালোই লিখবে, তাই না? মানে মানে কি মনে হয় আপনার? আপনি কখনো লিখবেন যে আমি খুব খারাপ ছাত্র ছিলাম? এটা আপনি লিখবেন কখনো? তা তো লিখবেন না। আচ্ছা, কিন্তু সবাই ভালো লিখবে নিজেকে, কিন্তু যারা আসলে ভালো কিছু করছে তাদের ভালো লেখাটা আসলে অন্য ধরনের হবে। এটা ট্রু। এবং কিরকম অন্য ধরনের হবে আমি একটু বুঝাইবো। ধরেন কোন একজন ছাত্র বা কোন একজন ব্যক্তি ধরেন মেশিন লার্নিং এর জন্য অ্যাপ্লাই করতেছে, তা আমি কথা বলছি, সে মনে করেন মেশিন লার্নিং এক্সপার্ট হিসাবে কাজ করছে মনে করেন 2 বছর। এখন এই 2 বছরে তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে না? সে কিন্তু তার পার্সোনাল স্টেটমেন্টে এই এক্সপিরিয়েন্স গুলো নিয়ে অনেক কথা লিখবে, যে আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এই প্রজেক্ট করতে গিয়ে এই জিনিসটা ফেস করছি, আমি এটা করতে এইভাবে এক্সাইটিং একটা ফিল্ডে আমি আসছি, তারপর এই ফিল্ডে আমি এভাবে কাজ করছি, এই বিষয়গুলো সে লিখবে কিন্তু তার পার্সোনাল স্টেটমেন্টে। কিন্তু যেই ছাত্র এগুলা কিছু করে নাই কখনো, ঠিক আছে, যে এগুলো কখনোই কিছু করে নাই, যে হচ্ছে আসলে নর্মাল মানে একটা ছাত্র, তেমন কিছু জানে না, অন্য কিছু নেই, সে কিন্তু প্রথমে করবে কি সার্চ দিবে যে স্যাম্পল পার্সোনাল স্টেটমেন্ট ফর পিএইচডি। এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পর একটা দেখবে এরকম, দেখার পর ওটা কি একটু কপি পেস্ট করে একটু মডিফাই করে সে কি করবে, সে দিয়ে দিবে। এখন যে হলো আপনার পিএইচডি সুপারভাইজার বা যে হলো আপনার পিএইচডি যারা নিয়োগ করতেছে, তার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন প্রতিদিন আসে কত, শত হাজার, হ্যাঁ। সে কিন্তু এই লেখা দেখে কিন্তু অভ্যস্ত। সে যখনই দেখবে যে আপনার লেখাটা আসলে এরকম কোনো একটা পার্টিকুলার টেমপ্লেটের ধাঁচে আপনি লিখছেন, তখনই সে বলবে যে এটা দেখে আমার কোনো লাভ নেই, এটা বাদ। বুঝতে পারছেন কি বলতেছি? আর একটা লাগবে হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এটা হচ্ছে ফাইনাল রেকমেন্ডেশন লেটার। এখন আপনি বলবেন যে এটা আবার কি স্যার, এটা কি বলেন তো, কি বলতে পারবেন রেকমেন্ডেশন লেটার জিনিসটা কি? ভার্সিটি কোনো টিচার হচ্ছে রিকমেন্ড করা। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনারা যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদের মোটামুটি বেশিরভাগ ভার্সিটিতেই দুইজন টিচারের রেকমেন্ডেশন লাগবে। আচ্ছা, সেটা কিরকম? টিচারদেরকেই একটা চিঠি লিখতে হয়, মানে মনে করেন যে আমার আন্ডারে আপনি থিসিস করছেন, আমাকে আপনি এসে বললেন যে স্যার আমার একটা রেকমেন্ডেশন লেটার লাগবে, আপনি কি পারবেন কিনা লিখে দিতে? আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি লিখে দিব। অথবা মনে করেন আমার আন্ডারে আপনি কোনো প্রজেক্ট করেন নাই, কিন্তু আমার কোনো একটা কোর্সে আপনি ছাত্র ছিলেন, ঠিক আছে, তা আপনি আমাকে এসে বলেন আমি আপনার এই কোর্সে স্যার ছিলাম, তা আমি কি একটা রেকমেন্ডেশন লেটার পেতে পারি? আমার ঠিক আছে, আপনি আমাকে বলেন যে কোথাকার জন্য আমি দিব, সেই অনুযায়ী আমি লিখে দিব, ঠিক আছে। এখন যে স্টুডেন্টটা আসলেই আমার সাথে খুব ভালো প্রজেক্ট করছে, তার সম্বন্ধে আমি যা লিখবো, আর একজন সাধারণ ছাত্র যে নর্মাল আমার একটা কোর্স করছে বা নর্মালি আমার একটা প্রজেক্ট ছিল জাস্ট, তার সম্বন্ধে আমার লেখার ধাঁচটা কি সেম হবে নাকি আলাদা হবে মনে হয়? টোটালি আলাদা হবে স্যার। মানে যেমন মনে করেন যে ইফরানুল হক এখানে আছেন, ইফরানুল হককে নিয়ে বলি, উনি যেমন আমার সাথে কখনো কোনো প্রজেক্ট করেন, হ্যাঁ, উনি যদি আমার কাছে আসে রেকমেন্ডেশনের জন্য, আমি কি লিখবো? যে হ্যাঁ, উনি খুব ভালো ছাত্র ছিল, উনি খুব মনোযোগী ছাত্র ছিল, উনি ক্লাসে ভালো পারফর্ম করছে, ওনার কাছ থেকে আমি অনেক ইনোভেটিভ আইডিয়া পাইছি, এইটা লিখবো নাকি? এছাড়া তো অন্য কিছু লেখার তো নাই। তো এই লেখা দেখলেই পিএইচডি সুপারভাইজার বুঝে ফেলবে যে আসলে এই স্যারের সাথে এই স্টুডেন্টের তেমন কোনো ইন্টারাকশনই আসলে হয় না,
মানে উনি লেভেলের কিছুই আসলে হয় নাই, উনি আসলে জাস্ট রেকমেন্ডেশনটা লেখা দরকার এজন্য লিখছে। এখন মনে করেন কোনো একজন স্টুডেন্ট আমার সাথে খুব ভালো একটা প্রজেক্ট করছে, অনেক সময় দিচ্ছে আমার সাথে, এস্টার সার্চ একটা এস্টার কনফারেন্স পাবলিকেশন করছে বা ট্রাই করছে পাবলিকেশন করার, শেষ পর্যন্ত ধরেন ব্যর্থ হয়েছে, সে মনে করেন ব্যর্থ হয়েছে লাস্ট পর্যন্ত। এখন আমি কিন্তু জানি যে এই ছেলেটা অনেক পরিশ্রম করছে, আমি কি লিখবো তখন যে এই ছেলেটা এই প্রজেক্টে এই কষ্ট করছে বা সে এই বিষয়ে জানে, আমি একটা স্পেসিফিক্যালি লিখবো কিন্তু তার সম্বন্ধে যে তার এক্সপিরিয়েন্স গুলো আসলে আমার সাথে কি কি। ওইটা পড়লেই কিন্তু একজন স্যার বুঝবেন যে হচ্ছে আসলে তার মানে হচ্ছে এই ছেলের মধ্যে কিছু একটা আছে, তার মানে এই ছেলে আসলে কাজের কাজ করছে কিছু, তার হাতে এভাবে লিখতো না এই স্যার। বুঝতে পারছেন আমি কি বলতেছি? তো তো আমার নিজে আসলে এরকম ইউআইওর মানে বড় বড় স্যারের 2-3টা রেকমেন্ডেশন লেটার দেখার সুযোগ হয়েছে, মানে অন্য স্টুডেন্টদের জন্য। আমি আমি পড়ে হতাশ হয়েছি, কিছুটা হতাশ হয়েছি। কারণ হচ্ছে আমি তো আসলে পিএইচডি সার্ভিসেশন কখনো করি নাই, তাই না? আমি নিজেই পিএইচডি নেই আমার, কিন্তু আমি ওটা পড়ে বুঝতেছি যে এটা হচ্ছে ফ্লেকি, মানে হচ্ছে এটা হচ্ছে লিখতে হয় ওটা লিখছে। আমি বুঝতে পারতেছি বিষয়টা। মানে ওটা পড়িয়ে আমি বুঝছি, মানে আমি কিন্তু এতটা কোনো এক্সপার্ট না, আমি নর্মাল খুব একটা নভিস, মানে আমি কিছু জানিই না। আমি বুঝতেছি পড়ে যে এটা আসলে লেখা লিখতে হয় তাই ওরা লিখছে। তাহলে যে আসলে পিএইচডি দিবে আপনাকে বা যে আসলে অফার করবে, সে তো সারাদিন এটাই দেখতেছে, তো সে তাহলে কি বুঝবে? এখন আপনি আমাকে বলেন। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর কি এই বিষয়গুলো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আসলে পিএইচডি খুঁটিনাটি বিষয়। আর হচ্ছে ফাইনাল যেটা হচ্ছে ফাইনাল বিষয়, সেটা হচ্ছে অ্যালুমনি। এখন যদি আপনাদের ভার্সিটির বড় ভাইরা বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন এবং তারা যদি পিএইচডি অফার করে থাকেন, ওইটা হচ্ছে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ। আমি বুঝতে পারতেছি। মনে করেন যে তানভীর হোসেন ধরেন কোন একটা বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে, মনে করেন ইউনিভার্সিটি, মনে করেন তানভীর হোসেন গেল, গিয়ে মনে করেন তানভীর হোসেন সেখানে একজন বড় ভালো একজন প্রফেসর হয়ে গেল। এখন ইউআইউর কোনো একজন ছাত্র যখন তানভীর হোসেনকে রিচ আউট করবে, তখন তানভীর হোসেনের অবশ্যই একটা সফট কর্নার কাজ করবে তার প্রতি, করবে না? করবে কিন্তু, যে ঠিক আছে আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাহলে তো আমার একটু দেখা দরকার। বা মনে করেন তানভীর হোসেন নিজেই পোস্ট করবে ফেসবুক গ্রুপে যে আমার পিএইচডির পজিশন ওপেন আছে, তোমরা কি তোমাদের মধ্যে কোনো মেধাবী স্টুডেন্ট কি আছো কিনা যে এখানে অংশগ্রহণ করবে, থাকলে সিভি দাও, করবে না? এইটা করলে আসলে একটা বিশাল সুযোগ। কারণ তখন আসলে দেখা যাবে কোনো রকম কম্পিটিশন ছাড়াই আপনারা যারা মেধাবী ছাত্র আছেন তারা সহজেই পিএইচডি চান্স পেয়ে যাবেন। এটা বুয়েটে হয়। এর কারণ হচ্ছে বুয়েটের অনেক বড় ভাই আছে যারা কিনা আসলে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারা প্রায়ই আসলে পোস্ট করে থাকেন ইউএস এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে আমার কাছে পিএইচডি পজিশন ওপেন আছে 2-3 জন, আমার 2-3 জন বুয়েটের স্টুডেন্ট লাগবে এই পজিশনে, তো তোমাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয় তাহলে সিভি দাও। যার ফলে এটা কিন্তু একটা বিশাল আমাদের জন্য সুযোগ। কিন্তু এই সুযোগটা ইউরোতে এখনো সৃষ্টি হয়নি আর কি, হবে হয়তো বা ভবিষ্যতে, কিন্তু এখনো হয়নি। এই কারণে ওই সরকারটা আপনাদের নাই, আপনাদেরকে আসলে এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে যেতে হবে আসলে, এটা কোনো বিকল্প নাই অ্যাকচুয়ালি এখন। বুঝতে পারছেন? এই ছিল আজকে আসলে মোটামুটি বিষয়বস্তু, অনেক কথাবার্তা বলে ফেললাম। তো আপনারা একটু শেয়ার ভাই পোস্ট করে দিন আপনি ওই যে ফেসবুক গ্রুপে আপনাদের, তো ওই যে ভাইবার বিষয়টা আর কি। তো তাহলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। তো আমাদের করেন। স্যার একটা সমস্যা হয়েছিল, ওই যে আমাদের যে লাস্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল স্যার হিল ক্লাইম্বিং এর, তো গতকালকে রাতে স্যার আসলে আমাদের ওই যে ইগুলো ঝামেলা করতেছিল, আমি জমা দিতে পারি নাই। সকালে আমি জমা দিতে গিয়ে দেখি যে স্যার মানে 5 মিনিট অলরেডি তখন লেট হয়ে গিয়েছিল, তো এতক্ষণ বলিনি স্যার আপনি ক্লাস করাচ্ছিলেন এর জন্য। সে কি স্যার এখন মেইল করে দিব বা নাকি স্যার? না, তাহলে আপনি আমাকে মেইল করে দেন, আপনার যেহেতু সমস্যা হয়েছে মেইল করে দেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে আমাদের শেষ। হ্যাঁ, বলেন।